টু পার্ট কোয়েশ্চেন। আমরা যে এর আগে একটা কথা বলে নেই, আমরা যে কজ সলিউশন করেছিলাম এখানেও কিন্তু টু পার্ট কোয়েশ্চেন ছিল, দুইটা পার্টি ছিল। একটা হচ্ছে ওয়াই, এখন ওয়াইটা ছাড়া, ওয়াইটা থাকলে এটা কজ সলিউশন হয়ে যায়, মানে তারপরে ছিল পুট সাম মানে গিভ সাম রেকমেন্ডেশনস, তার মানে সলিউশনস ছিল, অথবা গিভ সাম সাজেশনস টু রিজলভ দ্য প্রবলেমস। তার মানে ওয়াই থাকলে এবং সলিউশন থাকলে আমরা এটাকে, যদিও দুই পার্ট, বাট আমরা ওই ফরম্যাটটা শেখার সুবিধার্থে মানে দুই পার্ট হলেও এটাও দুই পার্ট, কজ ইফেক্ট সলিউশনও দুই পার্ট, বাট ফরম্যাট শেখার সুবিধার্থে ওইটাকে কজ ইফেক্ট সলিউশন বলবো, এবং ওয়াই ছাড়া হোয়াট, হাউ, ওয়েন এটসেট্রা থাকলে আমরা এটাকে টু পার্ট কোয়েশ্চেন বলবো, কারণ এইটার ফরম্যাটটা আলাদা। আশা করি কথাটা বোঝা গেছে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে টু পার্ট কোয়েশ্চেন কিভাবে। এটা আমরা সবাই জানি একটা টপিক পার্ট থাকে, তারপরে কোয়েশ্চেন পার্ট থাকে। সো দিস ইজ দ্য টপিক পার্ট। এটা টপিক পার্ট। টপিক পার্টটা কি বলেছে? অ্যাজ মোস্ট পিপল স্পেন্ড দ্য মেজর পার্ট অফ দেয়ার অ্যাডাল্ট লাইফ অ্যাট ওয়ার্ক, সবাই কাজ করে, জব স্যাটিসফ্যাকশন ইজ এন ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ইন্ডিভিজুয়াল ওয়েলবিং। ঠিক আছে, এটা হচ্ছে টপিক। এখন স্পেসিফিক কোয়েশ্চেন, যে হোয়াট এন্ড হাউ। দেখেন হোয়াট, হাউ, মানে ওয়াই নাই, তার মানে কজ ইফেক্ট সলিউশন টাইপ না। হোয়াট আর দি ফ্যাক্টরস দ্যাট কন্ট্রিবিউট টু জব স্যাটিসফ্যাকশন, জানতে চেয়েছে যে মানে আপনার কাছে জব স্যাটিসফ্যাকশনের ফ্যাক্টর কি কি। অ্যান্ড হাউ রিয়েলিস্টিক ইজ দ্য এক্সপেকটেশন অফ জব স্যাটিসফ্যাকশন ফর অল ওয়ার্কার্স। এখানে অলটাকে দেখেন আমি লাল করে দিয়েছি ইচ্ছা করে। যখন কোনো এক্সট্রিম ওয়ার্ড থাকবে, অলওয়েজ, নেভার, অল, অলওয়েজ, তখন এগুলা খেয়াল করবেন সবসময়। এই পৃথিবীতে কোনো এক্সট্রিম ওয়ার্ড বা কোনো পারফেক্ট কোনো কিছু নেই, এই জন্য এটার উত্তর মনে মনে সবসময় নো। বলেছে হাউ রিয়েলিস্টিক ইজ দি এক্সপেকটেশন অফ জব স্যাটিসফ্যাকশন ফর অল ওয়ার্কার্স, সবার জন্য জব স্যাটিসফ্যাকশন কতটা বাস্তবসম্মত। তো সবাই জব স্যাটিসফ্যাকশন পাবে এটা তো হতেই পারে না, তাই না? কাজে আপনার উত্তরটা মনে মনে ওইভাবে রেডি করতে হবে যে এটা সবার জন্য অবাস্তব, বাট কিছু কিছু মানুষ আছে যারা জব স্যাটিসফ্যাকশন পায়। এটাকে একটু এলাবোরেটলি লিখতে হবে। তাহলে যখনই এক্সট্রিম ওয়ার্ড থাকবে তখনই সাথে সাথে এটা মনে রাখবেন যে রেসপন্সটা হবে জেনারেলি নো, বাট মানে ভেরি ফিউ মানে হতে পারে। আর হোয়াট আর দ্য ফ্যাক্টরস, তাহলে এখন অর্গানাইজেশন কি হবে? অর্গানাইজেশন আমরা একটু পরে দেখব, আগে আমরা আসি। আমরা কি শিখেছিলাম ইন্ট্রোডাক্টরি প্যারায় কি হয়? ইন্ট্রোডাক্টরি প্যারায় কি হয় কেউ লিখতে পারবে? কেউ একটু লিখে বলেন দেখি, কন্ট্রিবিউট করেন। কি শিখিয়েছিলাম ইন্ট্রোডাক্টরি প্যারায় কি হয়? প্যারাফ্রেজ দ্য টপিক পার্ট। আর আর প্যারাফ্রেজ দ্য টপিক পার্ট, উপরের পার্টটা। আর আর কি হয়? আর হচ্ছে কোয়েশ্চেন পার্টের মানে শব্দগুলা বা উত্তরের হিন্ট থাকবে। রাইট। মানে এখানে তো ভিউয়ের কিছু নাই, এখানে ওপিনিয়নের কিছু নাই, বাট যেমন হোয়াট, তাহলে হোয়াট আপনাকে পয়েন্ট গুলা বলতে হবে। আর হাউ রিয়েলিস্টিক, এটা ইয়েস নো, ইয়েস নাকি নো, তার উত্তরটা মিনিমাম দিতে হবে। তার মানে টোটাল কোয়েশ্চেনটার একটা রিফ্লেকশন থাকবে এইটার। এই যে খেয়াল করেন সবাই, সবাই প্রশ্নে খেয়াল করেন। প্যারাফ্রেজিং, এখানে হোয়াটটাই স্কোপ হবে আর কি, মানে কি কি ফ্যাক্টর নাম বলতে হবে, স্কোপটা বলতে হবে। এবং হাউ রিয়েলিস্টিক জাস্ট ইয়েস অর নো, জাস্ট ইয়েস অর নো। ইয়েস নো তো আমরা লিখবো না, আমরা বাক্যে লিখবো আর কি। তার মানে টোটালটার রিফ্লেকশন থাকতে হবে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে। আর সিনোনিম তো থাকবেই, সিনোনিম তো হবেই। প্যারাফ্রেজ মানে তো সিনোনিম দিয়ে নিজের স্ট্রাকচার ইউজ করা। ঠিক আছে না? তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম, সব যে কোনো প্রশ্নের জন্য কমন রুল, টোটালটার রিফ্লেকশন থাকতে হবে। এখন একটা মজার জিনিস শেখাই আপনাদেরকে। এই যে এইটার প্যারাফ্রেজিং হবে, আরেকবার বলি, এইটার প্যারাফ্রেজিং হবে হোয়াট আর দ্য ফ্যাক্টরস, ফ্যাক্টরগুলোর নাম বলতে হবে। এবং হাউ রিয়েলিস্টিক, এটা কি মানে আপনি আপনি কোন দিকে যাবেন, ইয়েস নাকি নো, তার একটা রিফ্লেকশন থাকতে হবে। তার মানে কি? তার মানে তাহলে টোটালটার রিফ্লেকশন থাকতে হবে, টোটালটার রিফ্লেকশন থাকতে হবে। সো ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ ইজ নাথিং বাট আ শর্ট নোট অফ দ্য এন্টায়ার এসে। মানে আপনি বডি প্যারাগ্রাফে কি কি জিনিস আপনি ব্যাখ্যা করবেন বিস্তারিতভাবে, তার হিন্ট ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে থাকতে হবে। ক্লিয়ার স্যার? রাকিব, রাকিব বলেছিলেন স্যার আরেকবার বলেন প্লিজ। তার মানে টপিক পার্টের প্যারাফ্রেজিং এবং কোশ্চেন পার্ট দুইটার শর্ট অ্যান্সার, শর্ট হিন্ট। আচ্ছা, এখন একজন প্রশ্ন করেছিল এরকম যে স্যার আপনি না বললেন কনক্লুসিভ প্যারাগ্রাফ হচ্ছে বডি প্যারাগ্রাফের সামারি, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ট্রোডাক্টরি প্যারা অ্যান্ড কনক্লুসিভ প্যারা? কি ভ্যালিড কোশ্চেন তো নাকি? টোটালটাও যদি ইন্ট্রোডাক্টরি প্যারাও যদি মানে মানে টোটাল কোয়েশ্চেনের সামারি হয়,
আর ইন্ট্রোডাক্টরি প্যারা আর কনক্লুসিভ প্যারা যদি বডি প্যারাগ্রাফের সামারি হয়, তাহলে বডি প্যারাগ্রাফ তো ইন্ট্রোডাক্টরি প্যারা যা লিখছি তারই বিস্তারিত। তাহলে তার যদি আবার সামারি কনক্লুসিভ প্যারাতে করি, তাহলে তো একই জিনিস। আচ্ছা, তাহলে এখন একজন বিশ্ববিখ্যাত রাইটিং স্পেশালিস্ট এটার উত্তর দিয়েছেন, বলেছেন আরে একই তো হবে, আপনি কি ভাবছেন আলাদা? উনি সংজ্ঞা দিয়েছেন, আমি যে চ্যাটে লিখতেছি, কেউ লিখবেন না। উনি বলছেন an essay is like a burger. an essay is like a burger। কেন? বার্গারে উপরে রুটি থাকে, নিচেও রুটি থাকে। তাহলে উপরের রুটি হলো ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, নিচের রুটি হলো কনক্লুসিভ প্যারাগ্রাফ, আর মাঝখানে হলো গিয়ে আপনার ওই যে মাংসের পেটি, লেটিস পাতা, তারপরে চিজ, মানে মূল মাল সামানা। তো এই জন্য উনি বলে দিয়েছেন an essay is like a burger, উপরেও রুটি নিচেও রুটি। ঠিক আছে, তো এই জন্যই উপরের রুটি নিচের রুটি, কিন্তু একটু পার্থক্য আছে। উপরের রুটিটা একরকম হয় দেখতে, নিচের রুটিটা একটু অন্যরকম হয় দেখতে। তার মানে দুইটাই রুটি, কিন্তু লেখার ক্ষেত্রে একটু টোনের পার্থক্য আছে, টেক্সচারের পার্থক্য আছে। তাহলে রুটি যেমন পার্থক্য আছে টেক্সচারে, ওরকম ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ আর বডি প্যারাগ্রাফ দুইটাই আসলে এসের সামারি, ইটস অলরাইট, বাট দুইটা টোনে পার্থক্য আছে। এখন টোনে কি পার্থক্য? টোনে পার্থক্য হলো এরকম, ছোট একটা গল্প বলি, তাইলে বোঝা যাবে টোনের পার্থক্যটা, তাহলে মনে রাখতে পারবেন সারা জীবন। আমরা মানে গল্পও ঠিক না, একটা উদাহরণ জাস্ট, আমাদের বাস্তব জীবনের উদাহরণ। আপনি আপনার বন্ধুকে বললেন যে জানোস এই ব্যাপারটা ওরকম। এখন বন্ধু বিশ্বাস করতেছে না, বলতেছে কি তাই নাকি? তাহলে আপনার একটু কেমন লাগলো না? যে বললাম শালা বিশ্বাস করলো না। তখন আপনি কি করলেন? আপনি বললেন দাঁড়া তোরে দেখাচ্ছি। মানে এখন এভিডেন্স বডি প্যারাগ্রাফ। ঠিক আছে, এখন এভিডেন্স বডি প্যারাগ্রাফ। উনি মানে আপনি কি করলেন? আপনি একটা বই নিয়ে আসলেন আপনার লাইব্রেরি থেকে, বললেন যে দেখ এই যে বিশ্ববিখ্যাত রাইটার, আমি যেটা বলছি ওইটা লিখছে। তার মানে হচ্ছে বা রাইটার যেটা বলছে আমি ওইটা বলছি। তাহলে তার কিছুটা বিশ্বাস হলো। আপনি এখন বললেন চল গুগল করি, গুগল করে দেখলেন আপনি যেটা বলছেন ওইটাই গুগলে লেখা আছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আপনি কি করলেন? আপনি মানে আরেক লেখকের লেখা দেখালেন, দেখা গেল যে আপনার কথা সাপোর্টেড। এখন কি আপনার জোর বাড়ছে নাকি কমছে? বলেন, জোর বাড়ছে না? তাহলে আপনি ব্যাখ্যা প্রমাণ এভিডেন্স দিয়েছেন। এখন আপনি কি বলবেন? এখন আপনি বলছেন, এখন আপনি আবার ওই কথাটাই বলবেন জোর সহকারে, এইবার বুঝছস, এইবার বুঝছস। তাহলে এটা হলো কনক্লুসিভ প্যারাগ্রাফে। তাহলে বডি প্যারাগ্রাফ, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে সবসময় সামারির হিন্ট থাকে, হিন্ট, কমজোরি হিন্ট, কোন মধ্যে খালি সংকেত দেওয়া। বডি প্যারাগ্রাফে আপনি এটাকে ব্যাখ্যা প্রমাণ সহকারে আপনি উপস্থাপন করবেন, এবং শেষে কনক্লুসিভ প্যারাগ্রাফে গিয়ে জোরপূর্ণভাবে দাবি করবেন। এই হলো ওই দুই বার্গারের পার্থক্য। কি কথা বুঝতে পেরেছি স্যার? এই জন্যই বলছেন an essay is like a burger। এই বিষয়গুলো আসলে সাইকোলজিক্যালি বোঝা খুব প্রয়োজন। এই সাইকোলজিক্যালি আজকে যা বুঝলেন, এখন আপনি লেখার টোনের ভিতরে আপনি পার্থক্য করতে পারবেন। আর আদারওয়াইজ আপনাকে যতই শেখানো হোক না কেন, ওই মনের মাধুরী মিশায় শেষে গিয়ে কিছু কথা লিখে কথা শেষ, মানে এসে শেষ করে দেয়। তো ব্যাপারটা এরকম না। তো আজকে আমরা এই যে বললাম an essay is like a burger, এবং বললাম টোনের পার্থক্য আছে। শুরুতে জাস্ট হালকা ক্লেম, মাঝখানে বডি প্যারাগ্রাফে ব্যাখ্যা প্রমাণ সাক্ষ্য, এবং লাস্ট প্যারাগ্রাফে গিয়ে এই বডি প্যারাগ্রাফ গুলার সামারি জোরপূর্ণভাবে লিখা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? আমরা শুরুতে করব হচ্ছে গিয়ে এইটার প্যারাফ্রেজিং করব। ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের প্রথমে হচ্ছে টপিক পার্টের প্যারাফ্রেজিং। দেখেন এটা কিন্তু অঙ্কের মতো বিষয়, ম্যান টু ম্যান ল্যাঙ্গুয়েজ ভ্যারি করবে, কিন্তু রুলটা যাতে এক থাকে। As most people spend a major part of their adult life at work, আচ্ছা, job satisfaction is an important element of individual well-being। এখানে ওয়েলবিং কথাটা বলতে সুস্থতা বোঝায়। জব কি শারীরিক সুস্থতা না মানসিক সুস্থতা? বলেন। জবের স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন ইটসেলফ ইজ মেন্টাল। সো দেয়ারফর এখানে ওয়েলবিং বলতে মানসিক সুস্থতাকে বোঝাবে। এই বিষয়গুলো বোঝা জরুরি, যেহেতু জব স্যাটিসফ্যাকশনের কথা বলেছে। ঠিক আছে, কাজে ওয়েলবিং বলতে এখানে মানসিক সুস্থতা। কাজে আপনি এটাকে প্যারাফ্রেজ করতে গেলে আপনাকে ওইভাবে বুঝতে হবে। দেখেন, মেজর, আমি যদি মেজর চেঞ্জ করতে না পারি তাহলে আমি মেজরিটি লিখবো, অ্যাটলিস্ট ওয়ার্ড ফর্ম চেঞ্জ করব। একই ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করাও একটা সিনোনিমাস। সিন্স দ্য মেজরিটি অফ অ্যাডাল্টস, এখানে বলছে মেজর পার্ট অফ দেয়ার অ্যাডাল্ট লাইফ, আমি বলছি সিন্স দ্য মেজরিটি অফ অ্যাডাল্টস স্পেন্ডস মোস্ট অফ দেয়ার টাইম অ্যাট ওয়ার্ক। ওয়ার্কই রাখছি,
আর এখানে বলছে মোস্ট পিপল স্পেন্ড দ্য মেজর পার্ট অফ দেয়ার, মেজর পার্টের পরিবর্তে লিখছি মোস্ট অফ দেয়ার টাইম, আর মোস্ট পিপলের পরিবর্তে লিখছে মেজরিটি অফ অ্যাডাল্টস, চেঞ্জ করে দিছি। সো সিন্স দ্য মেজরিটি অফ অ্যাডাল্টস স্পেন্ড মোস্ট অফ দেয়ার টাইম এট ওয়ার্ক, বিং কন্টেন্ট, এই যে স্যাটিসফাইড এর পরিবর্তে লিখেছি কন্টেন্ট, স্যাটিসফ্যাকশনের পরিবর্তে কন্টেন্ট মানে তৃপ্ত, বিং কন্টেন্ট উইথ দেয়ার ক্যারিয়ার, জবের বদলে লিখছি ক্যারিয়ার, জব স্যাটিসফ্যাকশন ইজ আ ক্রুশাল পার্ট, এই যে এলিমেন্ট, ইম্পর্টেন্ট এলিমেন্ট, এর পরিবর্তে লিখছি ক্রুশাল পার্ট, ক্রুশিয়াল না, যত শিয়াল আছে ইংলিশে সব হয়ে যাবে শল, শল, এসেনশিয়াল না এসেনশিয়াল, ফাইন্যান্সিয়াল না ফাইন্যান্সিয়াল, ক্রুশিয়াল না ক্রুশাল, ক্রুশাল, ক্রুশাল পার্ট অফ এ পারসনস, এই যে দেখেন ওয়েলবিং এর পরিবর্তে লিখছি মেন্টাল হেলথ এন্ড হ্যাপিনেস। Compare these two sentences. As most people spend the major part of their adult life at work, since the majority of adults spend most of their time at work. একদম নিজস্ব ল্যাঙ্গুয়েজ, একই অর্থ। Job satisfaction is an important element of individual well-being. Being content with their career is a crucial part of a person's mental health and happiness. Listen, this is called a good paraphrasing. So আমাদের টপিক পার্ট প্যারাফ্রেজিং হয়ে গেছে। ওয়ার্ডের সিনোনিম ওয়ার্ড টু ওয়ার্ড করতে হবে না, দুই একটা ওয়ার্ডের সিনোনিম নিয়ে দুই একটা ওয়ার্ডের সিনোনিম এবং নিজস্ব স্ট্রাকচার, বাট ইউ ক্যানট রিপিট দি সেম স্ট্রাকচার, সেম সেন্টেন্স রিপিট করতে পারবেন না, দ্যাটস দি আইডিয়া। বোঝা গেছে স্যার? রাকিব, দুই একটা ওয়ার্ডের সিনোনিম আপনাকে করতেই হবে, মানে এই প্রিপারেশন নিয়েই পরীক্ষার হলে যেতে হবে। দুই একটা ওয়ার্ডের সিনোনিম আপনাকে করতেই হবে এবং সেন্টেন্সের স্ট্রাকচারটা নিজে লিখতে হবে। ক্লিয়ার স্যার? এইটুকু মিনিমাম অ্যাবিলিটি নিতে হবে, এই জন্যই তো প্রিপারেশন, এই জন্যই প্রিপারেশন। আচ্ছা, এখন কি তাহলে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট কন্ট্রিবিউট টু জব স্যাটিসফ্যাকশন, দেখবেন কিভাবে সিরিয়ালি আমি মানে শর্তগুলো ফুলফিল করেছি। দ্য ইস্যুস অফ বিং রেসপেক্টেড, তার মানে এই যে একটা ফ্যাক্টর রেসপেক্ট, জবে যদি কেউ রেসপেক্ট পায়, অ্যান্ড কম্পেনসেশন প্যাকেজ, টাকা পয়সা এবং সুবিধাদি, আর টু মেজর কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস টু জব স্যাটিসফ্যাকশন। তার মানে কি, এইটার হিন্ট দেওয়া হয়ে গেছে। এইটার হিন্ট দেওয়া মানে কি বলেন তো? আপনি দুইটা প্যারা এই দুইটা পয়েন্টের উপরে ব্যাখ্যা করবেন, দুইটা প্যারা মিনিমাম এই দুইটা পয়েন্টের উপরে ব্যাখ্যা করবেন, এই কথা আপনি দিয়ে ফেলেছেন। কি বাদ রয়েছে? How realistic is the expectation of job satisfaction for all workers? Apart from that, there is the question as to, এই as to শব্দটা আজকে থেকে শিখে নেন, সুন্দর একটা। as to মানে রিগার্ডিং বা সম্বন্ধে, ঠিক আছে? যেমন আপনি বললেন I cannot tell about his character, তাহলে অ্যাবাউট বললেন না, আপনি বলতে পারেন না I cannot, I'm not sure regarding his character, আপনি এটাও বলতে পারেন I'm not sure as to his character। তো কাজেই অ্যাবাউট রিগার্ডিং এর পরিবর্তে as to ব্যবহার করতে পারবেন, এটা একটা সুন্দর ব্যবহার যেটা আমরা জেনারেলি করি না। So as to মানে সম্বন্ধে। So apart from that, there is the question as to how likely, likely মানে কতটা সম্ভাব্য, ঠিক আছে? এই যে how realistic is the expectation, তাহলে এক্সপেকটেশন তো সম্ভাবনা, তাই না? How likely it is that everyone কেন লিখছি বলেন তো? ওই যে all, কিভাবে একদম অঙ্কের মতো হিসাব আছে দেখছেন? এটা না দেখা দিলে কেউ বলবে হ্যাঁ লিখছে তো ভালোই, কিন্তু দেখাইলে তখন বুঝবেন যে কেন ভালো লেখা। That everyone can be happy with their job, and in response to this point, it is apparent that, মানে মনে হয় যে ওই যে হালকা ভাবে বলছি, আপনি সাক্ষ্য প্রমাণ এখনো দেন নাই। It is apparent that assurance মানে কি, যে how realistic, assurance মানে কি নিশ্চয়তা, assurance of job satisfaction for all is contrary to the reality, সবার জন্য এটি বাস্তবসম্মত নয়, মানে এটি অনেকটা কাল্পনিক যদি সবার কথাই বলতে হয়। ব্যাখ্যা আমরা পরে গিয়ে বলবো যে কিছু লোক পেতেই পারে। তো দেখেন এইটুকু হলো টপিকের প্যারাফ্রেজিং, এইটুকু হলো ফ্যাক্টরস জব স্যাটিসফ্যাকশনের, এইটুকু হলো হাউ রিয়েলিস্টিকের হিন্ট, উত্তরের হিন্ট। ক্লিয়ার সবাই? রাইট। অ্যাজ টু মানে সম্বন্ধে, লাইকলি মানে সম্ভাবনা, লাইকলি মানে সম্ভাবনা, লাইক আবার অন্য শব্দ, লাইক আবার শব্দ দুইটা, একটা পছন্দ করা, আরেকটা হচ্ছে পছন্দ করা যখন তখন লাইক ভার্ব, আর যখন লাইক মতো তখন লাইক প্রেপোজিশন, ঠিক আছে? আর যখন লাইকলি তখন মানে সম্ভাব্য, লাইকলি মানে সম্ভাব্য,
possible. Likely denotes possibility. আবার লাইক মানে যেমন, এক্সাম্পল। বাট লাইকলি মানে সম্ভাব্য, মনে রাখবেন। ইট ইজ লাইকলি, ইট ইজ লাইকলি দ্যাট ইট উইল রেইন টুডে। এটা আরেকটা ইংলিশ হচ্ছে ইট মে রেইন টুডে। ইট মে রেইন টুডে, এটার প্যারাফ্রেজিং, ইট ইজ লাইকলি দ্যাট ইট উইল রেইন টুডে। তাহলে কিভাবে আমরা ইন্ট্রোডাক্টরি প্যারাটা লিখলাম এটা সবাই বুঝতে পেরেছি। টু পার্ট কোয়েশ্চেনে প্যারাফ্রেজিং অফ দ্য টপিক পার্ট অ্যান্ড অ্যান্সার টু দ্য টু পার্টস, হিন্ট অফ অ্যান্সার, অ্যান্সারের সংকেত। ক্লিয়ার সবাই স্যার? ইট ইজ ভেরি ক্লিয়ার, ইট ইজ ভেরি ক্লিয়ার নাও। এখন প্রশ্ন হলো, আমি না 3টা পয়েন্টের কথা বলেছিলাম, যেমন কস্ট সলিউশনে 3টা পয়েন্ট নিয়েছিলাম, এখানে 2টা কেন দিলাম? যখন টু পার্ট কোয়েশ্চেন হবে, এইখানে যদি একাধিক পয়েন্টের প্রশ্ন থাকে, যে প্রথমটা, এই যে দেখেন প্রথমটা যদি একাধিক পয়েন্টের প্রশ্ন থাকে, তাহলে এইটা যদি 3টা হয়, তাহলে এইটার উত্তরের জন্য তো আরেকটা পয়েন্ট ব্যাখ্যা করতে হবে, মানে এইটা আলাদা মিলে 4টা হয়ে যাবে। কাজে টু পার্ট কোয়েশ্চেনে যদি কখনো প্রথম পার্ট বা যে কোনো পার্ট যদি একাধিক পয়েন্ট হয়, তাহলে এইটাকে 2টা ধরবো আর এইটাকে 1টা ধরবো, সব মিলে 3টা আর কি। বুঝাইতে পারছি? ওই 3টা লিখলেও হবে, বাট সময় পাবেন না আসলে। এগুলো কিছু মানে যে আমি বুদ্ধি শিখাই দিচ্ছি পরীক্ষার জন্য। এখানে 2টা লিখলে আপনাকে কম ধরা হবে না, কারণ আরেকটা তো পার্ট আছে। হ্যাঁ, 2টা মিলে 3টা, টোটাল এসে 3টা, 3 পয়েন্ট অ্যানালাইসিস। টোটাল এসেটা 3 পয়েন্ট অ্যানালাইসিসে যাতে থাকে, এই জন্য 2টি পয়েন্ট নিয়েছি। 3টেও দেওয়া যাবে এখানে, তাহলে সময় পাবো না আমরা। এই 2টা মিলে টোটাল এসে মিলে তো এই 2টার উত্তর মিলে তো 3 পয়েন্টস হবে। তো কাজে এখানে যদি 3টা দেই, এইটাতে যদি 3টা দেই, তাহলে এইটা তো আরেকটা, এইটা ডিফারেন্ট বাট এটা তো আরেকটা, তাহলে 4 পয়েন্টস হয়ে যাচ্ছে। তো এই জন্য 3 পয়েন্টস রাখার জন্য আমরা কি করলাম, এইখানে 2টা নিলাম এবং এইটাকে আরো একটি পয়েন্ট ধরলাম, টোটাল এসে সব মিলে 3টা পয়েন্ট হলো। আর কস্ট সলিউশনে তো আমাদের কস্ট সলিউশন মিলেই ছিল 3টা। ক্লিয়ার নাও? ক্লিয়ার স্যার? ওকে ফাইন। থ্যাংক ইউ। তাহলে আমরা বুঝতে পেরেছি কেন 2টা। কাজে কস্ট মানে এই ধরনের থাকলে, যদি একটাতে একাধিক পয়েন্ট থাকে, তাহলে 2টা নিবেন, আর একটাকে থার্ড পয়েন্ট ধরে, এস এর জন্য থার্ড পয়েন্ট ধরে, মানে গুড এনাফ, এর বেশি দরকার নাই। সো দেয়ারফর আমরা বুঝে গেলাম যে ফার্স্ট প্যারাগ্রাফ আমরা কিভাবে করলাম। আচ্ছা, তাহলে এখন আমরা, আচ্ছা আমি যদি এটা নিচে না নামাই, তাহলে এখন আমি বডি প্যারাগ্রাফের প্রথমটা কোন পয়েন্ট নিয়ে লিখবো বলেন তো? বডি প্যারাগ্রাফের প্রথমটা আমি কোন পয়েন্ট নিয়ে লিখবো? ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ থেকে বোঝা যাওয়ার কথা। ভেরি গুড, রেসপেক্ট পয়েন্টে লিখবো। রেসপেক্ট পয়েন্টে কি লিখবো? রেসপেক্ট থাকলে, রেসপেক্ট পেলে কিভাবে জব স্যাটিসফ্যাকশন হয়, রেসপেক্ট পেলে কিভাবে জব স্যাটিসফ্যাকশন হয়। কারণ যে একটা রেসপেক্ট, একটা কম্পেনসেশন প্যাকেজ। কম্পেনসেশন প্যাকেজ মানে স্যালারি এবং অন্যান্য বেনিফিট সহ সব মিলে যা আমি পাই, যা যা পাই, এমনকি গাড়ি হোক, অ্যালাউন্স হোক, বেতন, সব মিলে বলে কম্পেনসেশন প্যাকেজ। তাহলে এখন দেখেন, one important element that leads to some being satisfied at work is being treated with respect by managers or seniors. জুনিয়ররা তো রেসপেক্ট করবে, আমি এখানে পয়েন্ট কি এনেছি, সিনিয়ররা যদি রেসপেক্ট করে। সিনিয়ররা কি জুনিয়র, মানে জুনিয়র অফিসারদের কি রেসপেক্ট নাই সিনিয়রদের কাছ থেকে? আপনি কি আপনার জুনিয়রকে আপনি বলেন না? আপনি করেই তো বলেন। হ্যাঁ, তারপরে হয়তো মানে 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 সম্মান দেন, তার কাজের সম্মান দেন, সেই জিনিসগুলো হলে তার জব স্যাটিসফ্যাকশন থাকে। আপনি যদি কন্টিনিউয়াস বুলশিট করেন, তাকে ছোট ভাবেন, তার কাজটাকে ছোট ভাবেন, টাইপিস্ট বলে তাকে যদি আপনি সারাদিন আপনি মানে মানে স্ল্যাং গালিগালাজ করেন, তাহলে কি তার জব স্যাটিসফ্যাকশন থাকবে? থাকবে না, তাই না? তো সেটাই বলা হয়েছে যে বিং ট্রিটেড উইথ রেসপেক্ট বাই ম্যানেজার্স অর সিনিয়র্স। ইফ সিনিয়র্স পে ডিউ রেসপেক্ট টু দ্য জুনিয়র এক্সিকিউটিভস এন্ড স্টাফস and do not undermine the type of work that the under command people do, the subordinates feel that they are valued. Therefore, তাহলে এখন দেখেন, therefore it is clear that employees are happier when they are well treated and appreciated regularly by their superiors or employers. এখন আমরা যে কোনো একটা রচনা দেখলে আমরা পড়ি আর মিনিং বুঝি, কিন্তু কিভাবে কন্টেন্টটা আগায় এটা বুঝি না বলে সেই রচনাটার মতো করে আমরা লিখতে পারি না। এখানে দেখাবো 3টা ভাগ আছে, না দেখা দিলে বোঝা যাবে না।
The first part, topic of the paragraph. The second part, explanation of the topic. দেখেন পড়েন বুঝবেন কিভাবে ম্যানেজার সিনিয়ররা যদি রেসপেক্ট করে তাহলে কিভাবে জব স্যাটিসফ্যাকশন হবে। ইফ সিনিয়র পেড ইউ রেসপেক্ট টু দ্য, মানে যে আরো কথা দিয়ে বুঝাইলাম, সহজ কথা দিয়ে বুঝাইলাম। এবং ফাইনালি হচ্ছে সাম আপ অফ দি প্যারাগ্রাফ। দেয়ারফর, এই যে সাম আপ মার্কার, দেয়ারফর, সো, ইনডিড, ইনফ্যাক্ট, এগুলো হলো গিয়ে প্যারাগ্রাফের সামারি মার্কার। দেয়ারফর মানে এতক্ষণ ধরে কি বললাম, it is clear that employees are happier when they are well treated and appreciated regularly by the superiors or employees. তিনটা পার্ট, তাহলে প্যারাগ্রাফের তিনটা পার্ট এখানে। কি পার্ট? টপিক, explanation of the topic, and sum up of the topic. So প্যারাগ্রাফটা কিভাবে এগিয়েছে? Is it clear to you, sir? কন্টেন্ট কিভাবে এগিয়েছে? আচ্ছা ফাইন, এখন একটা মজার জিনিস শেখাবো আবার। এন্ড এসে ইজ লাইক এ বার্গার বলেছিলাম না, এখন আরেকটা জিনিস শেখাবো, এটা সারা জীবন মনে রাখবেন, শুধু আইএলটিএস এর জন্য না, সারা জীবনই কাজে লাগবে এই কথাগুলো। আপনি অন্যকেও শেখাতে পারবেন, আপনার ছেলে মেয়ে হোক, ভাগনা ভাগ্নি হোক, জুনিয়র্স হোক, শিষ্য হোক, শেখাতে পারবেন জিনিসগুলো। ঠিক আছে? আমরা ছোটবেলা পড়েছিলাম জীব ও জড়ের পার্থক্য। জীব ও জড়ের পার্থক্য, ঠিক আছে? জীব ও জড়ের পার্থক্য কি করেছিলাম? বাম পাশে থাকতো জীব, ডান পাশে থাকতো জড়, মাঝখানে একটা দাগ দাগ টানতাম খাতায়, ঠিক কিনা? জীব জড় পার্থক্য পড়েছিলাম না আমরা ছোট থাকতে? সবাই মনে মনে একটা কাজ করবেন। হ্যাঁ, টেবিল টাইপ, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, সবাই মনে মনে একটা কাজ করবেন। বাম পাশে রাখবেন এসে, বাম পাশে জীবের জায়গায় রাখবেন এসে, ডান পাশে জড়ের জায়গায় রাখবেন প্যারাগ্রাফ, ওয়ান প্যারাগ্রাফ। তার মানে কি? উই আর গোয়িং টু কম্পেয়ার বিটুইন অ্যান এসে অ্যান্ড এ প্যারাগ্রাফ। যদিও একটা প্যারাগ্রাফ এসেরই অংশ, বাট উই আর গোয়িং টু কম্পেয়ার। ক্লিয়ার স্যার? উই আর গোয়িং টু কম্পেয়ার। আচ্ছা এখন দেখি কম্পেয়ারে মনে মনে সবাই টেবিল সাজাইছেন? সবাই টেবিল সাজাইছেন তো? বাম পাশে এসে, ডান পাশে প্যারাগ্রাফ, ঠিক আছে? ওকে ফাইন। এখন হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। এসের এখানে পয়েন্ট ধরেন ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ কি করে? হোল বডি প্যারাগ্রাফ সংক্রান্তে একটি ধারণা দেয়, একটি সংকেত বা ধারণা দেয়, হিন্ট দেয়। এবার ডান পাশে আসেন, ডান পাশে এসে প্যারাগ্রাফের ওখানে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের বদলে লিখেন টপিক সেন্টেন্স। প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স এসের ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের মতো পরবর্তী ব্যাখ্যা সংক্রান্তে একটি হিন্ট দেয় বা ধারণা দেয়। তার মানে এসের ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ ইকুইভ্যালেন্ট টু, ইকুয়াল না, ইকুইভ্যালেন্ট, সমতুল্য, সমান আর সমতুল্য মানে হচ্ছে তুলনাযোগ্য, সমতুল্য দি ফার্স্ট লাইন অফ দি প্যারাগ্রাফ অর দ্য টপিক সেন্টেন্স। ক্লিয়ার স্যার? ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ বডি প্যারাগ্রাফের জন্য যেই কাজ করে, একটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স তার পরবর্তী ব্যাখ্যার জন্য সেই কাজ করে। ক্লিয়ার সবাই? ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ যেমন এসের প্রথম প্যারা, এরকম টপিক সেন্টেন্স ইজ দি ফার্স্ট লাইন অফ এ প্যারা। ক্লিয়ার স্যার? তাহলে ইটস অল দি সেম, একই জব করে। এখন আসি, এখন জীব জড়র মতো যে বাম পাশে এসের ওখানে রাখেন বডি প্যারাগ্রাফ, এসের ওখানে মনে মনে বাম পাশে রাখেন বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফ কি করে? ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে যা বলা হয়েছে তাকে সবিস্তারে ব্যাখ্যা করে। বডি প্যারাগ্রাফ কি করে? এসের ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে যেই পয়েন্টগুলো বলা হয়েছে তাকে সবিস্তারে ব্যাখ্যা করে বিভিন্ন প্যারায়। এবার ডান পাশে আসেন, একটা প্যারাগ্রাফের ক্ষেত্রে পরবর্তী লাইন সমূহ টপিক সেন্টেন্সকে ব্যাখ্যা করে, পরবর্তী লাইন সমূহ টপিক সেন্টেন্সকে সবিস্তারে ব্যাখ্যা করে, যেটা 1 লাইন হোক আর 2 লাইন হোক। ক্লিয়ার সবাই? তার মানে এসের বডি প্যারাগ্রাফ সমান সমান একটা প্যারাগ্রাফের প্রথম লাইনের পরবর্তী লাইন সমূহ, প্রথম লাইনের পরবর্তী লাইন সমূহ। এন্ড নাও ফাইনালি কি অলরেডি বুঝতে পেরেছেন? এখন আমরা অলরেডি বুঝতে পেরেছেন আপনারা সবাই। নাম্বার 3 পয়েন্ট হবে এসের জন্য কনক্লুসিভ প্যারাগ্রাফ বা কনক্লুশন কি করে? বডি প্যারাগ্রাফকে সামারাইজ করে, বডি প্যারাগ্রাফকে সামারাইজ করে। এখন ডান পাশে আসেন, প্যারাগ্রাফের ক্ষেত্রে লাস্ট লাইন বা কনক্লুসিভ লাইন এতক্ষণ ধরে যা বলা হয়েছে তাকে সামারাইজ করে, এতক্ষণ ধরে যা বলা হয়েছে তাকে সামারাইজ করে। Therefore, last line of a paragraph is equivalent to the conclusion of the entire essay.
ফলে আমরা এখন একটা কনক্লুশন টানবো। আমি সব ক্যাপসে লিখছি, কেউ লিখবেন না। এই কথাটা সারা জীবন মনে রাখবেন। A paragraph is nothing but a miniature essay. কারণ টপিক সেন্টেন্স এসের ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের মতো, এর ব্যাখ্যা বডি প্যারাগ্রাফের মতো, এর লাস্ট লাইন কনক্লুশনের মতো। কাজে একটি প্যারাগ্রাফ আর কিছুই নয়, এটি একটি ক্ষুদ্র রচনার সংস্করণ মাত্র। কাজে টোটাল এসে সংক্রান্ত শিখিয়েছি আজকে প্যারাগ্রাফ ইজ লাইক এ বার্গার, মানে অ্যান এসে ইজ লাইক এ বার্গার, আর আরেকটা হচ্ছে প্যারাগ্রাফের সংজ্ঞা, প্যারাগ্রাফ ইজ নাথিং বাট এ মিনিয়েচার এসে। এই দুইটা হচ্ছে গিয়ে রাইটিং এর বেস লাইন। সারা পৃথিবীতে সমস্ত মানে ইন্টারন্যাশনাল রাইটাররা এটা মেনে চলেন, কারণ এটা হচ্ছে মানে একদম বেস লাইন, ক খ গ। এই কথাগুলো আমাদেরকে কখনো বলা হয়নি। আমরা মনে করছি সরায় লিখলে আর কয়েকটা লাইন লিখলে প্যারাগ্রাফ হয়ে যায়। রাইট, মিনিয়েচার অফ এ বার্গার মানে হচ্ছে মিনিয়েচার বার্গার, ছোট বার্গার, এটা পিচ্ছি পিচ্ছি বার্গার। মজা পাওয়া যাচ্ছে না স্যার? জিনিসগুলো জিনিসগুলো খুবই মজার, এইভাবে শিখলে আসলে হ্যাঁ খুবই মজার জিনিস। তাহলে আমরা আবার একটু দেখি। এখন দেখবেন আবার নতুন চোখে দেখবেন, আরে তাই তো, আরে এতক্ষণ এগুলো মানে কিছু শব্দ আর লাইন ছিল। ওয়ান ইম্পর্টেন্ট এলিমেন্ট দ্যাট লিডস টু সামওয়ান, এটা রেসপেক্ট প্যারা, বিং স্যাটিসফাইড দ্যাট ওয়ার্ক ইজ বিং ট্রিটেড উইথ রেসপেক্ট বাই ম্যানেজার্স অর সিনিয়র্স। তার মানে দিস ইজ দি টপিক। জব স্যাটিসফ্যাকশন তো আমার টোটাল টপিকই। তাহলে রেসপেক্ট কিভাবে জব স্যাটিসফ্যাকশন আসছে, তার ব্যাখ্যা এতটুকু, তার ব্যাখ্যা এতটুকু। তাহলে এতক্ষণ ধরে কি বললাম? Therefore, অতএব, it is clear that employees are happier when they are all well treated and appreciated regularly by their superiors or employers. এই ড্রিল বা প্যারেটটা মেনটেন করে লেখার নামই রচনা, ঠিক আছে? যে কোহিয়ারেন্স এন্ড কোহেশনের অংশ এগুলো। তাহলে নেক্সট কি পয়েন্ট হবে বলেন তো স্যার? নেক্সট কি হবে বলেন তো স্যার? নেক্সট পয়েন্ট কি হবে? হ্যাঁ, কম্পেনসেশন প্যাকেজ, স্যালারি এন্ড আদার বেনিফিটস। রাইট, স্যালারি এন্ড আদার বেনিফিটস, এটা স্যালারি এন্ড আদার বেনিফিটস কে একসাথে বলে কম্পেনসেশন প্যাকেজ। তাহলে টপিক সেন্টেন্স লাগবে বিসাইডস। বিসাইড মানে পাশে, বিসাইড মানে পাশে এবং এটি প্রেপোজিশন। বিসাইডস মানে এছাড়াও, এবং এটি ফুল সেন্টেন্স এবং আগের প্যারাকে সংযুক্ত করে, মানে কি এছাড়াও মানে কি, তার মানে আরো একটি পয়েন্ট কিসের? জব স্যাটিসফ্যাকশনের। এন্ড দেয়ারফর এটা যেহেতু ফুল সেন্টেন্স এবং প্যারাগ্রাফকে মডিফাই করে, এত বড় মডিফাই করার ক্ষমতা কার আছে বলেন তো? কোন পার্টস অফ স্পিচের আছে? সবচেয়ে বড় মডিফিকেশন ক্ষমতা কোন পার্টস অফ স্পিচের, যে অনেক কিছুকে মডিফাই করতে পারে, বড় বড় জিনিসকে? নো, অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব হচ্ছে গিয়ে একটি ভার্বকে মডিফাই করে, একটি এজেক্টিভকে মডিফাই করে, একটি অ্যাডভার্বকে মডিফাই করে, এমনকি একটা ফুল সেন্টেন্স এবং বিশাল আইডিয়াকে মডিফাই করে। তাহলে অ্যাডভার্ব চারটা জিনিসকে মডিফাই করে, লিখে দেই। ভার্ব, এজেক্টিভ, অ্যানাদার অ্যাডভার্ব। অ্যাডভার্বকে মডিফাই করে, এমনকি ফুল সেন্টেন্স এন্ড আইডিয়াজ, চারটা জিনিসকে মডিফাই করে অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করে, এজেক্টিভকে মডিফাই করে, আরেকটা অ্যাডভার্বকে অ্যাডভার্বই মডিফাই করতে পারে, এমনকি একটা ফুল সেন্টেন্স এবং আইডিয়াসকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডভার্ব। যেহেতু বিসাইডস মানে এছাড়াও, আগেরটার সাথে কানেক্ট করে, তার পরের বিসাইডস এর কমার পরে যা আছে তাকে কানেক্ট করে। সো দেয়ারফর বিসাইডস মানে এছাড়াও, এবং এটি যেহেতু কানেক্টর, এটি অ্যাডভার্ব। ঠিক আছে, রাইট। কাজে বিসাইড আর বিসাইডস যেন ভুল না হয়। বিসাইড ইজ এ প্রেপোজিশন, আর বিসাইডস মানে এছাড়াও, যে ইন এডিশন টু, একই অর্থ। মোর ওভার, তারপর আমরা বিসাইডস ব্যবহার করি, বিসাইডস। বিসাইডস মানে কি? তার মানে ওই যে ওইটা ছাড়াও, রেসপেক্ট ছাড়াও আরেকটি আছে, আ ফেয়ার স্যালারি এন্ড ফ্রিঞ্জ বেনিফিটস। দেখেন এই যে এগুলাকে বলে হচ্ছে গিয়ে কলোকেশন। যেমন ধরেন স্যালারি আমরা সবাই জানি, কিন্তু কারো কলম দিয়ে কোনোদিন ফেয়ার এবং স্যালারি পাশাপাশি বের হয়নি, 100% শিওর। ফেয়ার স্যালারি কথাটা কেউ কোনোদিন লেখানো নাই, বলেনও নাই, তাই না? তো এই মানে এগুলাকে বলে কলোকেশন। আপনি বুঝলে হবে না, আপনার বের হইতে হবে, আপনার কলম দিয়ে বের হইতে হবে, মুখ দিয়ে বের হইতে হবে। এগুলাকে বলে কলোকেশন, মানে কে কার সাথে যায়।
হ্যাঁ, আমি এগুলো খুব ভালো ভোকাবুলারি পয়েন্ট আপনার লেক্সিক্যাল রিসোর্সে মার্ক আনে। ঠিক আছে, তারপরে যে ফ্রিঞ্জ বেনিফিটস, এটা হয়তো অনেকে জানিও না, আবার জানতেও পারি, আমি কাউকে আন্ডার এস্টিমেট করছি না। ফ্রিঞ্জ বেনিফিটস মানে অন্যান্য প্রান্তিক সুবিধাদি, অর্থাৎ আপনার চাকরির মূল বেতন ছাড়া, মানে বেতনে যে টাকা পান আপনি, এটা ছাড়া অন্যান্য যে সুবিধাদি আছে এগুলোকে চাকরিতে বলে ফ্রিঞ্জ বেনিফিটস। এটা আমরা আজকেই শিখে নেই, কোনো জব রিলেটেড কিছু আসলে উই ক্যান অ্যাপ্লাই দিস ভেরি ওয়েল। সো এই যে ফেয়ার স্যালারি অ্যান্ড ফ্রিঞ্জ বেনিফিটস সমান সমান কম্পেনসেশন প্যাকেজ অফ এ জব। ফেয়ার স্যালারি মানে স্যালারি অ্যান্ড ফ্রিঞ্জ বেনিফিটস, এটা হলো কম্পেনসেশন প্যাকেজ অফ এ জব। ঠিক আছে, এতে আমরা শিখেও নিলাম একটু আজকে। আচ্ছা, তাহলে বিসাইডস ফেয়ার স্যালারি, এই যে দেখেন কম্পেনসেশন প্যাকেজ ওখানে বলছিলাম, এখানে আবার রিপিট করলাম না, এখানে আবার কি করলাম, আরেক ল্যাঙ্গুয়েজ দিলাম। আ ফেয়ার স্যালারি অ্যান্ড ফ্রিঞ্জ বেনিফিটস আর অলসো ইম্পর্টেন্ট কনসিডারেশনস বিকজ, এখানে দেখেন এখানে কি করেছি আমি, এখানে টপিক সেন্টেন্স এবং ব্যাখ্যা এক লাইনে দিয়েছি। এটা 2 লাইনে হতে হবে এমন কোনো কথা নাই, এক লাইনে দিয়েছি, মানে সোজা কথা টপিক সেন্টেন্স থাকবে এবং তার ব্যাখ্যা থাকবে, সেটা এক লাইনে, মানে একই সেন্টেন্সের ভিতরে হতে পারে, আরো 2 লাইন হতে পারে, আরো 1 লাইন হতে পারে, বাট দ্য সিকোয়েন্স শুড বি লাইক দিস। Because আমি সাথে সাথে ব্যাখ্যা দিয়ে দিয়েছি টপিক সেন্টেন্সের সাথেই। If the employees feel that they are underpaid, they will either resent their bosses or look for another job. Resent মানে অনুতাপ করা, ঠিক আছে, রিসেন্ট দেয়ার বসেস না, রিসেন্ট দেয়ার জবস বলতে পারেন, যে এই জব নিয়ে অনুতাপ করতে থাকবে। রিসেন্ট সামথিং, ঠিক আছে, রিসেন্ট সামথিং মানে তারা তাদের জব নিয়ে অনুশোচনায় থাকবে, অনুতাপে থাকবে, ভাল লাগবে না, তাও চাকরি করবে, অথবা লুক ফর অ্যানাদার জব। তো তার মানে উল্টা করলে দাঁড়ায় যে কিভাবে এটা স্যাটিসফ্যাকশন আনে। ইনফ্যাক্ট ওই যে দেয়ারফর ছিল আগের প্যারা, এরকম, তাহলে সামারি করতেছি, ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট এমপ্লয়িজ হ্যাভ মোর জব স্যাটিসফ্যাকশন ওয়েন দে আর ওয়েল পেইড। খুব বেশি কথা লিখে নিয়ে দেখেন, 2টা লাইন লিখছে, একটা প্যারা হয়ে গেছে, বাট ইটস ফাইন। ওই যে অ্যাজ টু, যেমন এটার আরেকটা ল্যাঙ্গুয়েজ হলো উইথ রিগার্ড টু। আচ্ছা, যে সম্বন্ধে, এইটা সম্বন্ধে বলতে গেলে এটার ইংলিশটা আমি দিয়ে দিচ্ছি, চ্যাটে লিখছি, কেউ লিখবেন না মাঝখানে, কেউ লিখবেন না মাঝখানে, আমি আমি কতগুলো দিয়ে দিচ্ছি, প্লিজ লিখেন না কেউ। এগুলো একটা প্যারার মার্কার হতে পারে। মানে আমি বললাম এক্স নিয়ে কথা বলতেছি, প্যারায় বললাম অ্যাজ রিগার্ডস এক্স, পরের প্যারায় লিখলাম উইথ রিগার্ড টু ওয়াই, অথবা পরের প্যারায় লিখলাম ওয়েন ইট কামস টু ওয়াই, কমা, অ্যাজ রিগার্ডস উইথ রিগার্ড টু ওয়েন ইট কামস টু। এগুলা ওই যে টপিক ইন্ট্রোডিউসার, টপিক ইন্ট্রোডিউসার, প্যারা শুরু করার জন্য প্রায় লাগে এগুলা। অ্যাজ রিগার্ডস টু দ্য অ্যাডভান্টেজেস অফ লিভিং ইন এ ভিলেজ, তার মানে এখন এই প্যারায় ভিলেজের সুবিধা বলবো। when it comes to the benefits of living in urban areas, তার মানে এই প্যারা এখন শহরের সুবিধা কি বলা হবে। ক্লিয়ার স্যার, কিভাবে ইউজ করতে হবে? এগুলো কিছু স্টক থাকলে তখন ল্যাঙ্গুয়েজ গুলো সুন্দর হয়। হ্যাঁ, as regards to x, with regard to y, when it comes to z, এখন এখানে একটা একটু বড় লেখা লিখেছি, এটা আরো ছোট হতে পারে, বাট একটু আমি জাস্ট লিখেছি এখানে, এই with regard to the question of assurance of happiness or satisfaction for all workers. So this is a marker that I'm going to answer to the question of the second part. ওই যে সব ওয়ার্কারের জন্য জব স্যাটিসফ্যাকশন ঠিক কিনা। দ্য অ্যান্সার, তাহলে শুরুতেই আমার টপিক মানে টপিক ইন্ট্রোডিউস হয়ে গেল, এবং অ্যান্সারটা দিয়ে দেবো, তারপরে ব্যাখ্যা দেবো। দ্য অ্যান্সার ইজ অ্যান্ড অলওয়েজ উইল বি দ্যাট দিস ইজ হাইলি আনলাইকলি টু হ্যাপেন। কারণ কি, এই যে অল ওয়ার্কার্স, সবার জন্য এটা ঘটার সম্ভাবনা খুবই কম। ইট ইজ হাইলি আনলাইকলি, দেখেন লাইকলি রুলটা দিয়েছি, আনলাইকলি টু হ্যাপেন। এখন ব্যাখ্যা, দ্য রিজন ইজ দ্যাট দ্য ভ্যাস্ট মেজরিটি অফ পিপল, এটাও দেখেন একটা ভোকাবুলারি, যেগুলো আন্ডারলাইন করে গেলো সব ভোকাবুলারি। ভাস্ট মেজরিটি অফ পিপল, মজার ব্যাপার হচ্ছে ভাস্ট মেজরিটি অফ পিপল আপনি বুঝবেন, কিন্তু আপনার লেখায় তো কোনোদিন এই মেজরিটির সাথে ভ্যাস্ট মেজরিটি আপনি লিখেন না। তো দিস ইজ সামথিং টু কালেক্ট। দ্য ভাস্ট মেজরিটি অফ পিপল মানে শুধু মেজরিটি না, মেজরিটি মানে মোর দেন 50, তাহলে ভ্যাস্ট মেজরিটি মানে 80, 90 এরকম। Vast majority of people fail to reach their goals.
বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমরা দেখি যে মানে ইঞ্জিনিয়ার মানে মানে ছিল ইঞ্জিনিয়ার, জব করতে গেছে, স্যালারি ঠিক নাই, পরে মানে পরে গিয়ে একটা ফার্মে জয়েন করছে, অথবা ইঞ্জিনিয়ার ব্যবসা শুরু করে দিচ্ছে, পড়ছে হিস্ট্রিতে হয়ে গেছে পুলিশ অফিসার, পড়ছে পলিটিক্যাল সায়েন্সে, ঠিক আছে, তারপরে গিয়ে আপনার হয়ে গেছে পাবলিক স্পিকার। তো এরকম কি হয়, তার মানে মিল থাকে না। দ্য রিজন ইজ দ্যাট দ্য ভ্যাস্ট মেজরিটি অফ পিপল ফেল টু রিচ দেয়ার গোলস অ্যান্ড এন্ড আপ, এটা একটা সুন্দর শব্দ, আমরা এন্ড আপ বুঝি কিন্তু লিখি না, মানে শেষমেশ গিয়ে কোথায় পড়ে, এন্ড আপ, এবং ইট ইজ ফলোড বাই ভার্ব আইএনজি। দেখেন, এন্ড আপ ওয়ার্কিং, I ended up working in a company that didn't suit me. Ended up working, ended up going there, ended up doing something, end up doing something. So end up working in a post that they do not really care about in return for a salary. তার মানে এই এই বেতনে মানে এমন একটা চাকরিতে গিয়ে শেষমেশ করে যে এই বেতনে এই চাকরি আসলে সে কেয়ারই করে না, খালি খায় পরে বাঁচতে হয় দেখা। দিস মানি ইজ জাস্ট গুড এনাফ টু বেয়ার, বিয়ার না বেয়ার, এটার উচ্চারণ আমি লিখে দিচ্ছি, সবাই আজকে থেকে ঠিক করে ফেলবেন। বিয়ার সহ্য করা বা এই যে মানে ভরণ পোষণ করা, এটার উদাহরণ হচ্ছে বেয়া। এমনকি ভাল্লুক, ভাল্লুক বিয়ার, এটার উচ্চারণ বেয়া, 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 জাস্ট বেয়া। আর এইটা যেটা ওই যে 5% অ্যালকোহল, এটা হচ্ছে বিয়া, বিয়া, এটা হচ্ছে বেয়া, ঠিক আছে, বেয়া। আর 5% অ্যালকোহল যেটা জেনারেলি ইয়া হয় অ্যালকোহলিক বেভারেজ, এটা হলো বিয়া, বি, আর এটা হলো বেয়া, বে, বে, বে। So this money is just good enough to bear their living expenses, which often means that they are trapped in a vicious cycle of disenchantment. এটা এটা আপনি লিখতে হবে কোনো কথা নেই, এগুলো শিখে রাখতে পারেন, এক জায়গা থেকে নিয়েছি পেয়েছি। মানে হচ্ছে ডিসএনচেন্টমেন্ট মানে হচ্ছে অতৃপ্তি, অতৃপ্তির দুষ্ট চক্রে আবদ্ধ হয়ে যায় আর কি, অর্থাৎ না পারি চাকরি ছাড়তে আর না পারি গিলতে, তাহলে অতৃপ্তির দুষ্ট চক্র, ভিশাস ভিশাস সাইকেল অফ পভার্টির মতো, দারিদ্র্যের দুষ্ট চক্রের মতো। দারিদ্র্যের দুষ্ট চক্র নিয়েও এক কবি কবিতা লিখেছেন। ওই কবি মানে মাঝখানে আমি মাঝে মাঝে একটু মজার জিনিস রিলেভেন্ট হলে বলি, যাতে করে ব্রেইন একটু রিফ্রেশ হয়, হ্যাঁ, কারণ আমাদের ব্রেইন জ্যাম হয়ে যায়। তো রাইটার এখানে মানে ইনকামের সোর্সকে বলেছেন চাকা, চাকা। তো বলেছেন গরিবগঞ্জের লোকেরা বড্ড গরিব, বলছে কারণ তাদের টাকা নেই। আসলে তাদের চাকা নেই বলেই টাকা নেই, চাকা মানে ইনকাম সোর্স আর কি, চাকা মানে ওয়ার্ক সাইকেল। গরিবগঞ্জের লোকেরা বড্ড গরিব, আসলে তাদের টাকা নেই, আসলে তাদের চাকা নেই বলেই টাকা নেই। তখন রাইটার আবার বলেছেন এক কথায় বলতে গেলে টাকা নেই বলেই চাকা নেই বলেই টাকা নেই, একদম পারফেক্ট দারিদ্র্যের দুষ্ট চক্রের উদাহরণ। টাকা নেই বলেই চাকা নেই বলেই টাকা নেই, এটা বলে ভিশাস সাইকেল অফ পভার্টি। তাহলে এখন ওই যে তার মানে তৃপ্তি মানে মানে চাকরিতে তৃপ্তি নাই, আবার এই চাকরি ছাড়তেও পারতেছে না, আবার এই টাকায়ও মানে এই টাকা ছাড়াও চলতেছে না, এই তিনটা মিলে ওই টাকা নেই বলেই চাকা নেই বলেই টাকা নেই এর মতো একটা অতৃপ্তি চলে আসছে তার ভিতরে, যার নাম দেওয়া হয়েছে ভিশাস সাইকেল অফ ডিসএনচেন্টমেন্ট, অতৃপ্তির দুষ্ট চক্র। খুব সুন্দর একটা ফ্রেজ। ফর ইনস্ট্যান্স, মেজরিটি অফ অফিস ওয়ার্কার্স, আপনাকে এমন লিখতে হবে এমন কোনো কথা নেই, এটা আমি একটু শেখানোর জন্য লিখেছি। আপনি আপনার নর্মাল বাক্যে লিখেন, আমি যা বলছি সেই প্যারেটটা আপনি মেনটেন করেন, সেই বিষয়গুলো মেনটেন করেন, ইউ উইল গেট ভেরি গুড ব্যান্ড স্কোর, ঠিক আছে। ফর ইনস্ট্যান্স, মেজরিটি অফ অফিস ওয়ার্কার্স উড লিভ দেয়ার জব ইফ দে ডিড নট নিড দ্য মানি। যদি ওই মানিটা তাদের প্রয়োজন না হতো তাহলে ওই চাকরির গোষ্ঠী মারতো। তাহলে এখন কি ফাইনালি কি বাদ আছে, ক্লিয়ারলি, এটা এত বড় হবে এমন কোনো কথা নাই, তারও ছোট হবে, ঠিক আছে, জাস্ট আমি একটু বোঝানোর জন্য আমি ব্যাখ্যামূলক লিখেছি ক্লিয়ারলি। তাহলে ওই যে এই ক্লিয়ারলির বদলে আগে কি লিখেছিলাম দেখি মনে করতে পারেন কিনা, এই ক্লিয়ারলির বদলে আগে কি লিখেছিলাম, আগের প্যারা দুটিতে কি কি লিখেছিলাম, দেয়ারফর এবং ইনফ্যাক্ট। ভেরি গুড, থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছেন এখন। তাহলে তিনটা প্যারা হলে আপনি একটাতে দেয়ারফর লিখলেন, একটাতে সোর লিখলেন, একটাতে ক্লিয়ারলি লিখলেন, একটাতে ইনফ্যাক্ট লিখলেন, একটাতে ইনডিড লিখলেন, তো কাজেই মাল সামানা তো পাওয়া গেছে ক্লিয়ারলি। এতক্ষণ ধরে যা বললাম, এক্সপেকটেশন ফর জব স্যাটিসফ্যাকশন সাকামস টু, এটা খুব সুন্দর একটা শব্দ। সাকামস টু মানে ব্যর্থতায় পর্যবসিত হওয়া। এই সাকামস টু ব্যর্থতা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, সাকামস টু ডেথও হয়, সাকামস টু ডেথও হয়, সাকামস টু ফেইলিওর হয়।
তাহলে ব্যর্থতা থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু তো ফাইনাল ফাইনাল ব্যর্থতা, তাহলে সাধারণ ব্যর্থতা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সবকিছুই সাকামস টু হয়। এন্ড রিসেন্টমেন্ট মানে ওই যে অনুশোচনা। তাহলে এক্সপেকটেশন ফর জব স্যাটিসফ্যাকশন কিসে পর্যবসিত হয়? ব্যর্থতা হয়ে, হাই রে কোন চাকরিতে এলাম, রিসেন্টমেন্ট ইন মোস্ট কেসেস। এতক্ষণ ধরে এইটাই বলছি আর কি। উইথ এক্সেপশনটা বলি, মাইনরিটি অফ পিপল এনজয়িং দ্য লাক্সারি অফ কন্টেনমেন্ট। খুব সুন্দর একটা শব্দ ব্যবহার করেছে এখানে। এটা হচ্ছে চাকরির ক্ষেত্রে পরিতৃপ্তি বা জীবনের ক্ষেত্রে পরিতৃপ্তি এক ধরনের বিলাসিতা আর কি, লাক্সারি অফ কন্টেনমেন্ট। এই বিলাসিতা সব মানুষের কপালে জোটে না, যে সে তার চাকরি নিয়ে, সে তার জীবন নিয়ে, সে তার জ্ঞান নিয়ে, সে তার ইনকাম নিয়ে পরিতৃপ্ত। সো দিস ইজ কাইন্ড অফ লাক্সারি। সো উইথ মাইনরিটি অফ পিপল এনজয়িং দ্য লাক্সারি অফ কন্টেনমেন্ট অ্যান্ড দ্য ফিলিং অফ সেলফ অ্যাকচুয়ালাইজেশন ইন দেয়ার জবস। এর সংখ্যা খুবই কম। সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এটাও একটা শব্দ, এটাও শিখে রাখতে পারেন, লিখে রাখতে পারেন এগুলো। একটা মানুষের জীবনের পরিতৃপ্তির সর্বোচ্চ স্তর হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন। একটা মানুষের জীবনের পরিতৃপ্তির সর্বোচ্চ স্তর হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এটা একজন সোশ্যাল সায়েন্টিস্ট আছেন ম্যাসলো, যে ওই যে ম্যাসলোজ হায়ারার্কি নিড, অনেকেই হয়তো এখানে এখানে জানেন, আমি জানি। ওই ম্যাসলোর ইয়ে অনুসারে একটা মানুষের পার্সোনালিটির সর্বোচ্চ পরিতৃপ্তি বা চাওয়া পাওয়ার ধাপ হচ্ছে, মানে ধাপ হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এবং ম্যাসলো নিজেই বলেছেন যে এইটা অলমোস্ট কাল্পনিক, এটা পৃথিবীর খুব কম মানুষ পায়। So this is a very good vocabulary, self actualization. এই জন্য বলছি উইথ মাইনরিটি অফ পিপল। খুব সুন্দর ভোকাবুলারি যে এই প্যারাটার ভিতরে আছে, এমনকি এই টোটাল এস এর ভিতরেই আছে। এখন তাহলে আমরা কি করব? আচ্ছা বলেন তো, এখন কনক্লুসিভ প্যারাগ্রাফে কিসের সামারি হবে? কনক্লুসিভ প্যারাগ্রাফে কিসের সামারি হবে? তিনটা বডি প্যারাগ্রাফের সামারি হবে। তিনটা বডি প্যারাগ্রাফেরই, ভুলে গেলে হবে না। ওই যে রেসপেক্ট, কম্পেনসেশন প্যাকেজ এবং স্যাটিসফ্যাকশন ফর অল, এই তিনটা কথাই আসতে হবে। রাইট, বডি প্যারাগ্রাফ আর কি, হোল বডি প্যারাগ্রাফ। রাইট, হোল বডি প্যারাগ্রাফস। মাইনরিটি একজন জিজ্ঞেস করেছেন যে মাইনরিটি কেন ইউজ করেছি। মাইনরিটি কিন্তু আসলে এই শুধু মানে সংখ্যালঘুই বোঝায়, মানে সংখ্যালঘু, ওই যে আমরা তো জেনারেলি মানে ধর্মের কারণে মাইনরিটি ব্যবহার করে অভ্যস্ত, বা ক্ষুদ্র নিগোষ্ঠীর কারণে মাইনরিটি মানে ব্যবহার করে অভ্যস্ত। মাইনরিটি শব্দটা ফিউ ছাড়া আর কিছুই না। মাইনরিটির জেনারেল মিনিং হচ্ছে ফিউ, ঠিক আছে, উইথ ভেরি ফিউ পিপল। আচ্ছা, এখানে মাইনরিটি বদলে আপনি ভেরি ফিউ দেন, উইথ ভেরি ফিউ হলে আর তাহলে অফ হবে না। এখন দেখবেন প্যারেডটা কিভাবে কাজ করে, হাউ দ্য প্যারেড ওয়ার্কস। অল ইন অল দেখেন, বিইং গ্র্যাটিফাইড, একবার দিছি স্যাটিসফাইড, একবার দিছি হচ্ছে গিয়ে কন্টেন্ট, ওই যে ইন্ট্রোডাক্টরি প্যারাতে, এখন দিছি গ্র্যাটিফাইড মানে স্যাটিসফাইড। বিইং গ্র্যাটিফাইড উইথ ট্রেড, প্রফেশন অর সার্ভিস মানে মূল টপিকটা, ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ওয়ান্স ওয়েল বিইং and respect from colleagues and seniors and fair pay can improve the level of happiness. কি দাঁড়াইলো? টপিক প্লাস ফার্স্ট টু বডি প্যারাগ্রাফস, বাকি আছে লাস্ট প্যারাগ্রাফ। হাউএভার কেন? এটা হচ্ছে লেভেল অফ হ্যাপিনেস বাড়ানো, আর এটা হচ্ছে স্যাটিসফ্যাকশন আনরিয়েলিস্টিক বলবো, তাহলে উল্টা না? এই জন্য হাউএভার বলছি। হাউএভার জব স্যাটিসফ্যাকশন ফর অল ওয়ার্কার্স ইজ অ্যান আনরিয়েলিস্টিক অ্যান্ড ইউটোপিয়ান, ইউটোপিয়ান মানে কাল্পনিক বলতে পারেন। যে মাইনরিটি মানে ফিউ বললেন, এখানে বলছি অল এর জন্য, ঠিক প্রশ্নটার উত্তর দিচ্ছি, আর কিছু না। আর ওখানে এক্সট্রা বলছি যে খুব কম লোকই আছে এরকম, বা যখন সামারি করবো তখন ওই আর এক্সট্রাটা আনবো না, টোটালটা আনবো। ক্লিয়ার স্যার? এন্ড দিস ইজ এ 9 ব্যান্ড রাইটিং। শর্ট নাম্বার অফ পিপল হবে না, নন কলোকেটিভ, এই যে এই জিনিসগুলোই ঠিক করতে বলেছি আমি। কলোকেশন, শর্ট ইজ অনলি ফর লেংথ এন্ড হাইট। যখন নাম্বার হবে তখন ফিউ হবে। এই যে মোহাম্মদ, হ্যাঁ মোহাম্মদ নুরুল ইসলাম, হ্যাঁ যেমন বলার জন্য ধন্যবাদ, যাতে করে আমরা ইচ্ছা মতো ব্যবহার না করি। এইখানেই কলোকেশনের রং মারাত্মক হারে আমাদের ভোকাবুলারি কাটা যায়। শর্ট নাম্বার কোনোদিন হবে না, ফিউ নাম্বার হবে। আচ্ছা, আমি যদি বলি লার্জ অ্যামাউন্ট অফ পিপল, লার্জ অ্যামাউন্ট অফ পিপল অ্যাবসলিউটলি রং। এটা ঠিক করেন তো, এটা ঠিক করেন তো, লার্জ অ্যামাউন্ট অফ পিপল না, নাম্বার হবে। আচ্ছা ঠিক করে দিচ্ছি, দেখেন দেখেন,
আচ্ছা, ঠিক করে দিচ্ছি, দেখেন এইটা হবে আসলে আ গ্রেট নাম্বার অফ পিপল, আ গ্রেট নাম্বার অফ পিপল। ঠিক আছে, পিপল হলে সংখ্যা গোনা, সংখ্যায় গোনা গেলে হবে নাম্বার। ঠিক আছে, হ্যাঁ, আমরা জেনারেলি বলি গ্রেট নাম্বার অফ পিপল। আচ্ছা, অ্যামাউন্ট কখন হবে? হবে লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার, লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার, মানে আনকাউন্টেবল। আনকাউন্টেবল হলে হবে অ্যামাউন্ট, আর নাম্বার হলে হবে কাউন্টেবল নাউন, যাদেরকে গোনা যায়। তাহলে এই যে এই জিনিসগুলো মানে যে কলোকেশন খেয়াল করতে হবে। হ্যাঁ, যেমন আমরা হাই বিল্ডিং বলতে পারি না, হাই বিল্ডিং কে ঠিক করেন, হাই বিল্ডিং কে ঠিক করেন হাই রাইজ বিল্ডিং অথবা অথবা টল বিল্ডিং। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে এগুলো আমরা একটু খেয়াল করবো, আমাদের এই কলোকেশন গুলো মানে মানে দারুণ মাত্রায় ভুল হয়, এবং এগুলোকে আমাদের মানে ঠিক ঠিক রাখতে হবে। হ্যাঁ, হাই রাইজ বিল্ডিং হতে পারে। ওকে ফাইন, তাহলে আমি কিছু চিন্তা ঢুকাইতে পারছি আসলে শব্দ সংক্রান্তে, তাই না? এখন তো একটু কেয়ারফুল থাকবেন যে ওই বাংলা করলে মানে মিনিং হলেই হলো না, ইংলিশে এটা অ্যালাউড কিনা, এরকম একটা ব্যাপার, মারাত্মক একটা ব্যাপার আছে এরকম। বাংলা করলে ঠিক হইলেই হবে না, এটা আমি আপনি বাংলা দিয়ে ইংলিশ করার কেউ না। ইংলিশেই ইংলিশে কিভাবে ব্যবহার হয়, ইংলিশ মানে ইংলিশ ভাষাভাষীরা কিভাবে ব্যবহার করে সেটি জেনে ব্যবহার করতে হবে। ঠিক আছে স্যার? আচ্ছা, যে নাম্বারের সাথে হিউজও হবে না আসলে, হ্যাঁ, নাম্বারের সাথে হিউজও হবে না। যেমন আমরা বলতে পারি হিউজ এরিয়া, ভ্যাস্ট এরিয়া। হ্যাঁ, নাম্বারের সাথে আসলে আমরা গ্রেট বলি, অ্যামাউন্টের সাথে লার্জ বলি। ঠিক আছে, মানে আমাদের যখন টেস্ট হবে, আমরা যখন স্পোকেনে বলি কে কার এত ধরে, ধরেন স্পোকেনে যখন একজন একজনের সাথে বলি, আচ্ছা বোঝা গেলেই হলো। বাট ওয়েন ইট কামস টু এন ইন্টারন্যাশনাল টেস্ট, আপনার তো সঠিক বেঠিক যাচাই করার জন্যই বসে আছে। ঠিক আছে, কাজেই তখন আপনাকে ওই সঠিকতার মাত্রা দিয়েই বলতে হবে। হিউজ নাম্বার অফ পিপল ইজ রাইট ইন স্পোকেন। হ্যাঁ, বাট আসলে রাইটিং এ আপনি কোনোদিন হিউজ নাম্বার অফ পিপল পাবেন না, আর গ্রেট নাম্বার অফ পিপল পাবেন। হ্যাঁ, এই অবজারভেশন গুলো করা প্রয়োজন। ওকে ফাইন, তাহলে আমরা একটু ব্রেকে যাই। 11টা বাজে, আমরা একটু ব্রেকে যাই, এবং তারপর আমরা আরেকটা ধরন দেখবো আজকে। ঠিক আছে, এই যে আমরা তো অলরেডি প্রথম ক্লাসটা আমি মানে যে কজ ইফেক্ট সলিউশনটা আমি এমন ভাবে দেখিয়েছি যে একটা নিয়েই এক ক্লাস দেখিয়েছি। তা আপনারা অলরেডি ধরে ফেলছেন যে কিভাবে দেখতে হবে। যেমন একটা প্যারাগ্রাফে কন্টেন্ট কিভাবে আগায়, অলরেডি বুঝে ফেলছেন একটা এসে কিভাবে হয়, কিভাবে মানে যে মানে সিসি হয়, কোহেরেন্স এন্ড কোহিশন হয় কিভাবে, প্রাসঙ্গিকতা কিভাবে হয়, কিভাবে কানেক্টিভিটি হয়, কনক্লুসিভ প্যারাগ্রাফে গিয়ে কি লিখি। কাজে এই কথাগুলো তো আর বলা লাগবে না আমার এখন। তাহলে মোটামুটি আমি এই জিনিসগুলো খালি দেখিয়ে দিয়ে আপনাদেরকে আপলোড করে দিলেই আপনারা জিনিসটা কালেক্ট করে নিয়ে ওইভাবে প্র্যাকটিস করতে পারবেন এই একই জাতীয় প্রশ্নের জন্য। এখন আপনার যেই 2 পার্ট কোশ্চেন আসুক না কেন, আপনি এই নিয়ম মেনটেন করে লিখতে পারবেন না? যেই টপিকই হোক না কেন, এই একই নিয়ম মেনটেন করে লেখা যাবে না স্যার? তো এই যে এইভাবে আমরা প্রিপারেশন নেব, হ্যাঁ, মানে টাইপ ওয়াইজ, টাইপ অনুযায়ী প্রিপারেশন নেব। তাহলে অলরেডি আমরা কজ ইফেক্ট সলিউশন লিখতে পারবো, আমরা 2 পার্ট কোশ্চেন লিখতে পারবো। তো এইভাবে শিখতে হয় আসলে। হ্যাঁ, একজন বসে একটা কোশ্চেন দিল, আপনি লিখলেন, গ্রামার ঠিক করে দিল, তো কি হইলো? 4টের ভিতরে একটা হইলো গ্রামার। আসলে টাইপ ওয়াইজ প্রিপারেশন, পরীক্ষার হলে প্রশ্ন দেখে যাতে আপনি আকাশ থেকে না পড়েন, প্রতিটা টপিক আপনার কাছে নতুন লাগবে, কিন্তু টাইপ তো আর নতুন লাগবে না, তাই না? এই জন্য আমরা টাইপ মাস্টারিং করছি, কোনো কেমব্রিজ থেকে না। আমি বলি আমার এই লেখাগুলো স্যার, আমার এই লেখাগুলো আমি 3 ভাবে নিয়েছি। নাম্বার 1, আমি কোনো বই থেকে নিয়েছি 9 ব্যান্ড রাইটিং, বা ওয়েবসাইট থেকে 9 ব্যান্ড রাইটিং নিয়েছি। নাম্বার 2, বই অথবা ওয়েবসাইট থেকে নেওয়ার পরে আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতায় মনে হয়েছে যে ওই 4টা ক্রাইটেরিয়া অনুসারে 9 হয় না, 8 হয়েছে, কিন্তু তারা 9 বলছে, এটাকে 9 করার চেষ্টা করেছি আমি আমার অভিজ্ঞতায়, 20 বছরের উপরে অভিজ্ঞতায়। এবং 3 নাম্বার, পছন্দ না হলে আমি লিখে ফেলছি, কারণ আমি 4বার 9 পেয়ে আমি নিজেও একটা অথরিটি। এই জন্য এই 3 ভাবে এই লেখাগুলোকে কালেক্ট করা হয়েছে। এটা কোনো বই থেকে না, কিচ্ছু না। মানে কোনো বই থেকে হতে পারে, কোনো ওয়েবসাইট থেকে হতে পারে, আমি জানি না। এটা কোনো কেমব্রিজ টেমব্রিজ না। বুঝছে? আপনাদের প্র্যাকটিসের জন্য করতে হবে কি, একটা মানে ঘন সেশন রাখতে হবে। অর্থাৎ ধরেন আপনি এই যে 3টা শিখলেন কিরকম, কজ ইফেক্ট সলিউশন, তারপরে হচ্ছে গিয়ে আপনার কি 2 পার্ট কোয়েশ্চেন, এবং এখন শেখাবো ডিসকাস বোথ দি ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন। তাহলে এই 3টার জন্য আপনি 2-3টা দিন রাখবেন, 3 দিন রাখবেন। কেমব্রিজের সব বই থেকে দেখবেন যে এই 3 টাইপের কোন প্রশ্ন আছে, অন্যগুলা বাদ। এই 3 টাইপের ভিতরে পড়লেই আপনি দেখবেন যে এইভাবে এই সিস্টেম ফলো করে আপনি লিখতে পারছেন কিনা। ঠিক আছে,
না, এইটা আগের কাছে হয় নাই স্যার, এটা আগের ক্লাসে আমি জাস্ট কোশ্চেনটা দেখিয়েছিলাম, লেখা দেখাইনি। কোশ্চেনটা দেখিয়েছিলাম আমি প্রথম ক্লাসে বোঝানোর জন্য যে প্রশ্ন কিভাবে বুঝতে হয়, বাট লেখাটা দেখাইনি আমি। এটা আমি ওই যে প্যাটার্নের এক্সাম্পল হিসাবে দেখিয়েছিলাম জাস্ট। আচ্ছা, এখানে দেখেন, সাম পিপল বিলিভ দ্যাট লাইফ ইন এ সিটি ইজ মোর কমফোর্টেবল। এখানে আমি দেখেন টপিকটা বোঝার জন্য আমি লাল করে দিয়েছি সিটি এবং কমফোর্টেবল, তাহলে এটা সাম পিপল। ওয়াইল আদার্স সে দ্যাট, এটা সবুজ করে দিয়েছে ভিলেজ বেটার প্লেস ফর লিভিং। তাহলে শুধু লাল আর সবুজের দিকে তাকালে বুঝবেন, একটা ভিউ হচ্ছে সিটি কমফোর্টেবল, আরেকটা ভিউ হচ্ছে ভিলেজ বেটার প্লেস। বলছে ডিসকাস বোথ দি ভিউজ এন্ড গিভ ইউর ওপিনিয়ন। তাহলে দুইটা পার্ট, একটা হচ্ছে বোথ দি ভিউজ আলোচনা করতে হবে, আরেকটা হচ্ছে আমার ওপিনিয়ন দিতে হবে। তাহলে অবশ্যই একটা ভিউ এক প্যারায়, আরেকটা ভিউ আরেক প্যারায়। আর ওপিনিয়নের জন্য আরেকটা বডি প্যারাগ্রাফ হতে পারে, অথবা ওই যে বলেছিলাম যে ওপিনিয়ন যদি চায় তাহলে এটার জন্য আলাদা প্যারা হতে পারে, এমনকি কনক্লুসিভ প্যারাতেও ওপিনিয়ন দেওয়া যায়, কারণ ওই যে কনক্লুসিভ প্যারার নিজস্ব রাইট আছে, ইনহারেন্ট রাইট আছে ওপিনিয়নকে ক্যারি করার, মানে যেখানে অ্যাপ্লিকেবল হয়। ঠিক আছে স্যার, কেমব্রিজের বুক আপনি জাস্ট কেমব্রিজের সব বই আপনি গুগল করলে নিজেই ফ্রি পাবেন। কেমব্রিজের বই আপনি জাস্ট গুগল করলেই ফ্রি পাবেন। কেমব্রিজের সমস্ত বই গুগলে ফ্রি আছে, 16-17 পর্যন্ত ফ্রি আছে, খালি 18-19টা নাই। 18-19টা নতুন, এটা ইয়াতেই নাই, এটা অনলাইনেই নেই। 18-19 মনে হয়, 18-19 কিনতে হবে। আচ্ছা, অন্য প্রশ্নের উত্তর একটু পরে দিই স্যার, এটা একটু শেষ করি আজকে আমরা। ডিসকাস বোথ দি ভিউজ, তাহলে বোথ দি ভিউজ যেহেতু, এখন দেখি বোথ দি ভিউজ বলতে কি বোঝাবে। ভিউ ওয়ান হচ্ছে সিটি কমফোর্টেবল মানে প্লাস, নেগেটিভ নাই কিন্তু। ভিউ 2 হচ্ছে ভিলেজ বেটার, তাহলে এটাও প্লাস। আপনি কোনো অবস্থাতে এখানে শহরের অসুবিধা বা গ্রামের অসুবিধা আনতে পারবেন না, কারণ বলে দিছে ডিসকাস বোথ দি ভিউজ এন্ড দি ভিউজ আর ডিফাইন্ড। প্রথম ভিউ হচ্ছে সিটি কমফোর্টেবল। কি কথা বুঝাতে পেরেছি স্যার? একজন বলছে তাহলে কি স্যার আমরা সুবিধা অসুবিধা লিখতে পারবো না? ইট ডিপেন্ডস অন দি কোয়েশ্চেন। কোয়েশ্চেনে তো ভিউ ডিফাইনই করা আছে, সিটি কমফোর্টেবল আর একটা হচ্ছে ভিলেজ বেটার প্লেস। তাহলে যখন বলছে বোথ দি ভিউজ, তাহলে ভিউজ আর অলরেডি ডিফাইন্ড, হাউ ক্যান ইউ গো বিয়ন্ড দ্যাট? তাহলে তো আপনার টাস্ক রেসপন্সে মার্ক কাটা যাবে। যদি বলতো কম্পেয়ার দি অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ লিভিং ইন ভিলেজ এন্ড সিটিজ, তাহলে আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটা লিখতে পারতেন। ইট ডিপেন্ডস অন দি কোয়েশ্চেন। শহর গ্রাম নিয়ে 100-র উপরে অ্যাঙ্গেল করে প্রশ্ন করা যাবে, এবং এই 100-র উপরে অ্যাঙ্গেল প্রশ্নের উত্তর 100 আলাদা অ্যাঙ্গেলে উত্তর হবে। কথা বুঝাতে পেরেছি স্যার? ইউ গট ফলো দ্য এক্সাক্ট অ্যাঙ্গেল, যাকে বলে টু দি পয়েন্ট অ্যান্সার। গ্রাম শহর একটা কোনো গণহারে টপিকের উপরে লিখতে পারবেন না আপনি। আপনার যেই অ্যাঙ্গেলে প্রশ্ন থাকবে সেই অ্যাঙ্গেলে আপনাকে উত্তর দিতে হবে। এর বাইরে গেলেই টপিকের বাইরে বলে গণ্য হবে, যদিও গ্রাম শহর নিয়ে কথা হয়। ক্লিয়ার স্যার? এখানে আপনি শহরকে ভালো করার জন্য গ্রামকে পচাইতে পারবেন না, গ্রামকে ভালো করার জন্য শহরকে পচাইতে পারবেন না, কারণ বলাই আছে দুটো ভিউ ডিফাইন্ড, দুইটারই গুণগান গাইতে হবে, কোনো উপায় নাই। আর আপনার ওপিনিয়নের জন্য আপনি ফ্রি, আপনার ওপিনিয়নের জন্য আপনি ফ্রি। জিটির জন্য আপনারা ফলো করবেন হচ্ছে গিয়ে কেমব্রিজ বুক। কেমব্রিজ হচ্ছে গিয়ে মানে বাইবেল ফর প্রিপারেশন। কেমব্রিজ শেষ হয়ে গেলে তারপরে অন্যান্য গুলা করতে পারেন, কারণ কেমব্রিজে একমাত্র অরিজিনাল স্ট্যান্ডার্ডটা রিফ্লেক্ট করে, নো মোর নো লেস। অনলাইনে অনেক টেস্ট, অনেক বই সহজ আছে, অনেক টেস্ট অকারণে জটিল আছে। অকারণে জটিল হলে ঘাবড়া যায়, সহজ হলে প্রিপারেশন তার সঠিক হয় না। আচ্ছা, তাহলে আমরা আগে এটা একটু দেখে নেই, তারপরে আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বুঝতে পারবো। তাহলে এখন কি হবে? অলরেডি আমরা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ জানি, সবাই শিখে ফেলছি। এটাকে প্যারাফ্রেজ করতে হবে। বোথ দি ভিউজ তো আমি 2 প্যারায় লিখবো, এটা তো পুরোপুরি লেখা সম্ভব না, কিন্তু বোথ দি ভিউজ মানে কি, তার মানে দুইটা নিয়ে একটু কথা বলতে হবে, দুইটা নিয়ে একটু মানে দুই পাশেই যে সুবিধা আছে এই কথাটা বলতে হবে, এবং আমার ওপিনিয়নের হিন্ট দিতে হবে, ওই যে টোটালটা যাতে আসে। সবসময় যে সব লিখা যাবে তা না, কখনো কখনো জাস্ট আইডিয়াটা টাচ করাই যথেষ্ট। যেমন হোয়াট আর দি ফ্যাক্টরস, এখানে তো টাচের কিছু নাই, দুইটা ফ্যাক্টরের নাম লিখতে হবে যেটাকে আপনি ইলাবোরেট করবেন। আর এখানে ডিসকাস বোথ দি ভিউজ, ডিসকাসকে আমি আবার সংক্ষেপে ডিসকাস করবো কেমনে? তাহলে তখন আমি বলবো গ্রাম শহর দুইটারই সুবিধা আছে, এটা মানুষের নিজের পছন্দের উপরে ডিপেন্ড করে, যেটা আমি বডি প্যারাগ্রাফে গিয়ে লিখবো। ঠিক আছে, মানে 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 দুইটা সুবিধাটা আমি বর্ণনা করবো। তাহলে এখন এই 3টা কাজই আমরা করবো: প্যারাফ্রেজিং অফ দ্য টপিক পার্ট, বোথ দি ভিউজ সংক্রান্তে কমন কথা, এবং আমার ওপিনিয়নের একটা হিন্ট,
আমি কোনটা পছন্দ করব? দেখি আছে কিনা। টাইপ অফ প্লেস টু লিভ ইন ইজ এ ম্যাটার অফ পার্সোনাল প্রেফারেন্স, দেয়ারফর ওয়ান গ্রুপ অফ পিপল ফিল দ্যাট। আচ্ছা, আপনি টোটালটা এইটাও বাদ দিতে পারবেন, এটারও দরকার নাই, এটা কোনো নেসেসারি পার্ট নাই এখানে। ডাইরেক্ট আপনি লিখতে পারবেন এভাবে, ঠিক আছে? বাদ দেন, সমস্যা নেই, কনফিউজ করে লাভ নেই। ওয়ান গ্রুপ অফ পিপল, এখানে কি বলছিল? সাম পিপল সে দ্যাট while others say that. আমি এখানে কি লিখছি? ওয়ান গ্রুপ অফ পিপল ফিল দ্যাট। এখানে ফিল মানে ওই যে ওপিনিয়ন, ফিল দ্যাট আরবান লাইফ, দেখেন সিটির বদলে লিখছি আরবান লাইফ ইজ কমফোর্টেবল এন্ড এক্সাইটিং। কমফোর্টেবল এন্ড এক্সাইটিং আমি লিখছি কেন? কারণ আমার পয়েন্টগুলো ওই কমফোর্টেবল এবং এক্সাইটিং পয়েন্টই হবে। while others are of the opinion, যে while others believe that, তার বদলে দিছি while others are of the opinion that rural areas are the places to live in peace. পিস কেন বলছি? কারণ আমার পয়েন্টগুলো ওই শান্তিপূর্ণ পয়েন্টই হবে আর কি। খাবার দাবার ভালো, ন্যাচারাল রিসোর্সেস ভালো, ইন্টারপার্সোনাল রিলেশন ভালো, শান্তিপূর্ণ পয়েন্ট আর কি। আর এখানে হচ্ছে একটু উত্তেজনাকর পয়েন্ট এবং সুবিধা। এখন তাহলে কি বাদ আছে? ডিসকাস বোথ দি ভিউজ। তাহলে বোথ দি ভিউজ সংক্রান্ত কি কথা বলবো? একটা কিছু তো বলবো। অ্যাকচুয়ালি অ্যাজ বোথ প্লেসেস, এই যে বোথ দি ভিউজ হ্যাভ দেয়ার ওন অ্যাডভান্টেজেস, পিপল ওয়েট হলো নাউন, এখান থেকে টি বাদ দিলে হয় ওয়ে, যেটা ভার্ব হয়ে যায়, মানে ওজন করা বা গুরুত্ব দেওয়া। ওয়ে, actually as both places have their own advantages, people weigh the advantages against their own taste and select their comfort zone to live in. তাহলে আমি তো সুবিধাগুলো তো আর এখানে লিখবো না, সুবিধাগুলো লিখবো হচ্ছে কি আমার প্যারাতে, কারণ শহরের 3টা আর গ্রামের 3টা, 6টা হবে। তো 6টা কি আর আমি এখানে লিখবো নাকি? কাজেই 3-এর বেশি হয়ে গেলে, অতিরিক্ত হয়ে গেলে, 3 3 6 এরকম হয়ে গেলে কখনো, তাহলে তখন আমরা শুধু খালি ব্যাপারটা খালি উল্লেখ করব। তাহলে যে এই পার্টটুকু হইলো কি? এই পার্টটুকু হইলো যে ডিসকাস বোথ দি ভিউজ এর একটা ছায়া। এখন কি আমার ওপিনিয়ন? টু মি ইট অ্যাপিয়ার্স দ্যাট, মানে জোর নাই, যে সাক্ষ্য প্রমাণের আগে জোর নাই, মনে হয় যে, তাহলে শুরুতে এইভাবে লিখতে হবে, টু মি ইট অ্যাপিয়ার্স দ্যাট লাইফ ইন এ সিটি ইজ মোর এক্সাইটিং। তা আবার বলছি উইচ ইজ জাস্ট মাই পার্সোনাল চয়েস, যুক্তি তর্কের কিছু নাই। তাহলে দেখেন টপিক, বোথ দি ভিউজ, মাই ওপিনিয়ন। কি টোটাল কোশ্চেন কাভার হয়েছে? টপিক সহ টোটাল কোশ্চেন কাভার, মানে কাভার হয়েছে না? হয়েছে, ইয়েস। সব জায়গায় এই খেলাটা খেলতে হবে, তাইলে এক্সামিনারও জানেন, এইটুকু দেখলেই এক্সামিনার বুঝবেন। এবং আপনার এই ইন্ট্রোডাক্টরি প্যারা সঠিক হওয়ার উপরে আপনার রাইটিং এর ব্যান্ড স্কোর অনেকাংশে নির্ভর করে, কারণ শুরু লিখতে পারে। বিশ্বাস করেন বেশিরভাগ মানুষ বাংলাদেশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এইভাবে ইন্ট্রোডাক্টরি প্যারা লিখতে পারে না। আর যখন ইন্ট্রোডাক্টরি প্যারাটা লিখতে পারে না, তখনই রাইটার তারা 6-6 দাঁড় করায় দেন মোটামুটি। তারপর এটা হয় কমবে না 0.5 বাড়বে। On the one hand, city life has a number of advantages to live in. আপনি যদি সিটির ধরেন 3টা, আমি এখানে পয়েন্ট দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল করবেন। প্রথমটা কি দেখি, প্রথমটা হচ্ছে এডুকেশনাল ফ্যাসিলিটিস। আমরা অনেকে এই বিরাট ভুলটা করে ফেলি, যার কারণে টোটাল প্যারাগ্রাফ নষ্ট হয়ে যায়। আমি এখানে দিয়েছি এডুকেশনাল ফ্যাসিলিটিস, স্ট্রং অ্যান্ড ওয়াইড নেটওয়ার্ক কমিউনিকেশন এবং মডার্ন মেডিকেল ফ্যাসিলিটিস। তাহলে 3টা দিয়েছি না আমি এই প্যারাতে? শহরের সুবিধা কেন এক্সাইটিং? অনেকে যে সবচেয়ে বড় ভুলটা করে, খুব মনোযোগ দিয়ে শুনবেন সবাই, সেটা হচ্ছে প্রথম ফ্যাসিলিটি দিয়ে, এটা দিয়ে শুরু করে। অন দি ওয়ান হ্যান্ড সিটিজ এক্সেল ইন টার্মস অফ এডুকেশনাল ফ্যাসিলিটিস, এইটা দেওয়ার পরে সে আবার লিখে মোর ওভার কমিউনিকেশন এবং মেডিকেল ফ্যাসিলিটিস। টোটাল প্যারা নষ্ট, এটা কোনো প্যারাগ্রাফই হয় নাই। কেন? কে বলতে পারবে? কেন কে বলতে পারবে? আচ্ছা, কেন বলতেছি আমি? না, কোহিয়ারেন্স আছে, টপিক সেন্টেন্স কই? আপনার শুরুর সেন্টেন্স টপিক সেন্টেন্স না? সবাই খেয়াল করেন, শুরুর সেন্টেন্স টপিক সেন্টেন্স, টপিক সেন্টেন্সের আন্ডারে টোটাল ব্যাখ্যাটা হইতে হবে। তাহলে ব্যাখ্যা আছে। আপনি যদি এডুকেশন দিয়ে শুরু করেন, তাহলে আপনি কথা দিচ্ছেন এই প্যারায় এডুকেশন ছাড়া আর কিছু নাই, তাহলে ওই প্যারায় আবার কমিউনিকেশন এবং মেডিকেল কিভাবে আসে?
তাহলে তো প্যারার জাতি হয় নাই। তার মানে আপনাকে করতে হবে এরকম, দেখেন, A1 মানে অ্যাডভান্টেজ 1 প্লাস A2 প্লাস A3 সমান 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 অ্যাডভান্টেজেস। আপনি এখন দেখেন অ্যাডভান্টেজেস কথাটার আন্ডারে আপনি যত খুশি অ্যাডভান্টেজ আনতে পারবেন, এডুকেশন, কমিউনিকেশন, তারপরে হচ্ছে গিয়ে আপনার A1 বলতে বুঝেছি প্রথম প্রথম অ্যাডভান্টেজ। তাহলে আপনি যদি A1 দিয়ে শুরু করেন তাহলে প্যারাটা A1 এরই হবে। আর আপনি যদি অ্যাডভান্টেজেস কথাটা দিয়ে শুরু করেন, নির্দিষ্ট অ্যাডভান্টেজ দিয়ে না শুরু করেন, তাহলে তার আন্ডারে এখন A1 A2 A3 আনতে পারবেন। বুঝাইতে পারছে কিনা? কাজে একাধিক পয়েন্ট দিলে প্রথম পয়েন্ট দিয়ে শুরু করা হারাম। 3টা পয়েন্ট যোগ দিয়ে যেই কথাটা আসবে সেই কমন কথা দিয়ে শুরু করতে হবে। যেমন দেখেন শুরু হয়েছে কি, এখন দেখেন আমি এডুকেশনাল ফেসিলিটিস দিয়ে শুরু করি নাই, আমি বলছি সিটি লাইফ হ্যাজ এ নাম্বার অফ অ্যাডভান্টেজেস টু লিভ ইন। এখন এই অ্যাডভান্টেজ টপিক সেন্টেন্স এর আন্ডারে আসতে পারবে এখন এডুকেশন, কমিউনিকেশন অ্যান্ড মেডিকেল ফেসিলিটিস, এবং তারপরে আবার দেয়ারফর দিয়ে আবার সাম আপ করতে হবে। বলছি না প্যারাগ্রাফ ইজ এ মিনিয়েচার এসে, তো এসের ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ কই আপনার? আপনি যদি এডুকেশন দিয়ে শুরু করেন তাহলে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ যদি এডুকেশনই হয় তাহলে প্যারা তো এডুকেশনই হবে, প্যারা আবার অন্যটা আসবে কি করে? এই খেলাটা অনেকে বুঝতেই পারে না, প্যারা যে কি জিনিস এইটাই বুঝে না। সমস্যা তো এখানেই। মনে করে সরায় কতগুলা কথা লিখলেই প্যারা হয়, নো, হবে না। খুব দারুণ ব্যাপার, কিন্তু খুব সিরিয়াস ইস্যু। একজন প্রশ্ন করেছেন এখানে সাবজেক্টিভ লেখা হলো কেন? এখানে পার্সোনাল চাই নাই, পার্সোনাল চাইছে স্যার, পার্সোনাল চাইছে। এই যে গিভ ইওর ওপিনিয়ন, ক্লিয়ার স্যার? গিভ ইওর ওপিনিয়ন, গিভ ইওর ওপিনিয়ন আমাকে বলছে, আপনাকে বলছে। এই জন্য শুধু ওই জায়গাটায় আছে টুমি, শুধু ওই জায়গাটার উত্তর হিসাবে আছে টুমি। খেয়াল করে দেখবেন কত সিস্টেমেটিক অঙ্কের মতো, অন্য জায়গায় অবজেক্টিভ, জাস্ট ওই জায়গাটার উত্তরে ওই যে দেখেন, দেখাই টপিক, বোথ দি ভিউজ, কোনো সাবজেক্টিভ নাই, ঠিক লাস্টে গিভ ইউর ওপিনিয়ন, এখানে টুমি। ক্লিয়ার হয়েছে স্যার? একদম অঙ্ক করা আছে, অঙ্ক করা আছে স্যার। হ্যাঁ, এই অঙ্কগুলো ফলো করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অবজার্ভিং। একজন লিখেছেন এডুকেশনের পরে কেন কমিউনিকেশন আসতে পারবে না? আপনার টপিক সেন্টেন্স কি বুঝতে পেরেছেন? আপনি প্রথম যেই লাইনটা লিখবেন তার আন্ডারে হবে ব্যাখ্যা। আপনি প্রথম সেন্টেন্স যদি আপনি এডুকেশন লিখেন তার আন্ডারে কমিউনিকেশন কেমনে আসবে? কমিউনিকেশন তো আরেক পয়েন্ট। আপনি যখন লিখবেন অ্যাডভান্টেজেস প্রথম লাইন, এখন তার আন্ডারে ব্যাখ্যা হিসেবে এডুকেশন আসবে, কমিউনিকেশন আসবে, যা খুশি তাই আসবে। বোঝা গেছে স্যার? টপিক সেন্টেন্স মাস্ট কন্টেইন দ্য ফলোইং থিংস। ফার্স্ট লাইনে যা লিখবেন তার আন্ডারে লিখতে হবে। অ্যাডভান্টেজেস আন্ডারে আপনি একাধিক লিখতে পারবেন, কমিউনিকেশন, মেডিকেল ফ্যাসিলিটিস, এডুকেশন। এডুকেশন লিখলে তার আন্ডারে কমিউনিকেশন লিখতে পারবেন কেমনি? টপিক সেন্টেন্স ও যে কি বুঝাইলাম এতক্ষণ, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ হোল বডি প্যারাগ্রাফকে রিফ্লেক্ট করে। ফার্স্ট লাইন একটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইন তার পরের লাইনগুলার মানে তার আন্ডারে হইতে হবে, রিফ্লেক্ট করবে। এডুকেশন শেষ করতে হবে, তাহলে এডুকেশন যদি প্রথম লাইন দেন তাহলে 3টা পয়েন্টকে 3 প্যারায় লিখতে হবে। তাইলে আবার ভিলেজেরও 3টা পয়েন্টকে 3 প্যারায় লিখতে হবে, তাহলে বডি প্যারাগ্রাফ হবে 6টা। তাহলে ওইটা চাচ্ছি না, আমরা চাচ্ছি 3টা পয়েন্ট করে সিটি শেষ হয়ে যাক, 3টা পয়েন্ট করে ভিলেজ শেষ হয়ে যাক। কজ সলিউশনে তো হচ্ছে গিয়ে 3টা কজ ছিল আর তার সলিউশন ছিল। এখানে যে 2টা পার্টি, একটা সিটি একটা ভিলেজ, এর জন্য সিটির 3টা ভিলেজের 3টা। এখানে পার্টি যে 2টা স্যার, পার্টি 2টা হলে 3-এর গুণিতক হয়ে যাবে, 3 2 6 হয়ে যাবে। বাট 6 প্যারাগ্রাফ করে অড অড স্ট্রাকচার করবো না, এক প্যারাগ্রাফে 3টা রাখবো, আরেক প্যারাগ্রাফে 3টা রাখবো। ঠিক আছে স্যার? ওকে ফাইন, এখন এখন হয়তো আমরা বুঝতে পেরেছি। এখন আমরা একটু কন্টেন্ট ডেভেলপমেন্টটা দেখবো কিভাবে। দেখেন টপিক সেন্টেন্স, অ্যাডভান্টেজেস, শুধু এইটাকে ইয়া করি অ্যাডভান্টেজেস। এখন দেখেন সুবিধাদি, তাহলে এখন যে আমার জানা আছে আমি 3টা সুবিধা বলবো। তাহলে এখন টু বিগিন উইথ, এই যে দেখেন কানেক্টর, ফার্স্ট কানেক্টর, সিটিজ এক্সেল ইন
টার্মস অফ এডুকেশনাল ফেসিলিটিস, দেয়ার আর মেনি প্রাইমারি সেকেন্ডারি স্কুলস, তার মানে কি, মানে ব্যাখ্যা চলছে এডুকেশনাল ফেসিলিটিস এর। মোর ওভার, তার মানে দ্বিতীয় সুবিধা শহরের, স্ট্রং অ্যান্ড ওয়াইড নেটওয়ার্ক অফ কমিউনিকেশন, তাহলে চলছে নেটওয়ার্ক কমিউনিকেশনের ব্যাখ্যা, মডার্ন পাবলিক ট্রান্সপোর্ট, বাস, মেট্রো রেল, ট্যাক্সি, তারপরে ভার্চুয়াল কমিউনিকেশন, হাই স্পিড ইন্টারনেট, এটাও কমিউনিকেশন এখন। ফার্দার মোর, তাহলে আরেকটা মডার্ন মেডিকেল ফেসিলিটিস। আচ্ছা, তারপরে আবার এটাকে সাম আপ করতেও ভুলি নাই। Therefore, life in a city has become comfortable on the basis of these facilities. কাজে এখানে দেখেন শহরের অসুবিধা আপনি বলার স্কোপই তো নাই, স্ট্রাকচারই তো আসে না, কারণ ভিউ ওয়ান হলো শহরের সুবিধা। অন দি আদার হ্যান্ড, আপনি যখনই একদিকে অন দি ওয়ান হ্যান্ড লিখবেন, অন দি ওয়ান হ্যান্ড, এক্সামিনার সাথে সাথে স্কিপ করে পরের প্যারা দেখবে অন দি আদার হ্যান্ড আছে তো, নাকি এক হাত নিয়ে ঘুরতেছে, আরেক হাত কাটা। অন দি ওয়ান হ্যান্ড লিখলে সবসময় আরেক প্যারায় অন দি আদার হ্যান্ড লিখলে মানে লিখতে ভুলবেন না, তাহলে এক হাত কাটা। ঠিক একইভাবে দেখেন গ্রামের প্রথম সুবিধা লিখি নাই, কমন কথা লিখছি, বিইং গিফটেড উইথ সাম স্পেশাল অ্যাসপেক্টস ভিলেজ লাইফ হ্যাজ ইটস ওন আপিল, মানে ফাঁকা রাখলাম এর আন্ডারে যাতে অ্যাপিল গুলা বা ওই গিফট গুলা যাতে আসতে পারে। ঠিক একই সিস্টেমে টু স্টার্ট উইথ, আগেরটা কি ছিল, টু বিগিন উইথ, দেখেন টু বিগিন উইথ। আচ্ছা, কানেক্টর গুলো দেখি কিভাবে আমরা ভ্যারি করেছি লেক্সিক্যাল রিসোর্স। মোর ওভার, ফার্দার মোর, টু বিগিন উইথ, মোর ওভার, ফার্দার মোর, দেয়ারফর, টু স্টার্ট উইথ, টু বিগিন উইথ না, এবং ন্যাচারাল রিসোর্সেস হলো পয়েন্ট। ইন এডিশন, মোর ওভারের পরিবর্তে দেখে তো তারপরেরটা কি, ফার্দার মোর ছিল, আমরা এখানে কি দিয়েছি, আমরা এখানে দিয়েছি বিসাইডস, ওখানে ছিল দেয়ারফর, এখানে দিয়েছি দাস। কত সুন্দর লেখা, মানে এরকম লিখলে তো আপনার এক্সামিনার চমৎকৃত হবেই, আপনার ব্যান্স করতে পারবেই। হয়তো ভোকাবুলারি আপনার অত ভালো নাই বলে কত আর খারাপ হবে, সাতের নিচে দিতে পারবেন না আপনার। ভোকাবুলারি যদি ভালো হয়, একটু সেন্টেন্স স্ট্রাকচার ভালো হয়, তাহলে আপনি আরো পাবেন, 7.5 পাবেন, 8 পাবেন। যাদের এমনি ভালো আছে আপনি 8, 8.5, 9ও পাইতে পারেন। বাট এই জিনিসগুলো বোঝা প্রয়োজন, এই জিনিসগুলো অ্যাপ্লাই করলে যার যার লেভেল থেকে আপ হবে, সবাই তো আর 9 হয়ে যাবে না, আর যার যার লেভেল থেকে আপ হবে। তাহলে এখন একটু পড়ি। অন দি আদার হ্যান্ড, বিইং গিফটেড উইথ সাম স্পেশাল অ্যাসপেক্টস ভিলেজ লাইফ হ্যাজ ইটস ওন অ্যাপিল। দেখেন কোনো নির্দিষ্ট লিখি নাই, জায়গা রেখে দিছি, টপিক সেন্টেন্স রাখছি, কমন। এখন টু স্টার্ট উইথ, রুরাল লাইফ ইজ blessed with natural resources, for example green natural beauty, fresh air and fresh food like vegetables, fish, dairy items and fruits. These foods of villages are poor, pure, not adulterated, মানে ভেজাল না। In addition, villages lead a healthier lifestyle as they work hard in fields, walk a long distance daily, and have an opportunity to play games that need physical involvement because there are plenty of playgrounds there. Besides, the third point, though the houses in a village are at a distance from one another, যদি অনেক দূরে দূরে বাড়ি, meaning a low density of people, মানে কম ঘনত্ব, it is notable that, এটা একটা যে আন্ডারলাইন করে রাখছি ভোকাবুলারি পয়েন্ট, হ্যাঁ, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিও, ইট ইজ নোটেবল দ্যাট, খুব সহজ একটা জিনিস বাট আমরা লিখি না এরকম, এটা উল্লেখযোগ্য যে ইট ইজ নোটেবল দ্যাট the interpersonal relationship among the villagers is stronger as they know every other person living in the area. জিজ্ঞেস করেন যে কুদ্দুস সাহেবের বাড়ি কোনটা, কোন কুদ্দুস, প্রাইমারি স্কুলের টিচার কুদ্দুস নাকি ওই খেতে কাম করে কুদ্দুস, প্রাইমারি স্কুলের টিচার কুদ্দুস, কই যে ওই আদামের সামনে গিয়ে ওই নারকেল গাছের তল দিয়ে গিয়ে দেখবেন হাতের বাড়ি 2 নম্বর বাড়ি, সবাই বলে দিবে। তো যতই দূরে হোক না কেন তাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ অনেক ভালো। শহরে অন দি আদার হ্যান্ড, যেটা আমরা লিখি না এখানে, লেখার স্কোপ নাই, শহরে অন দি আদার হ্যান্ড কি হয়, পাশের ফ্ল্যাটে কে থাকে, কে আসে, কে যায়, কিছুই চিনি না, যদি এটা এখানে লেখার স্কোপ নাই, বাট বোঝানোর জন্য আমি বোঝাইলাম আর কি। দাস উইথ দিস বুনস, বুনস মানে আশীর্বাদ, শব্দটাও আমরা কালেক্ট করে রাখতে পারেন, বুনস মানে আশীর্বাদ, ব্লেসিংস, উইথ দিস বুনস রুরাল লাইফ হ্যাজ ইটস ওন চার্ম। এবং দেখেন কত সুন্দর করে মানে রিপিট করি নাই, একটা চার্ম, আর সবার শুরুতে টপিক সেন্টেন্সে ছিল অ্যাপিল, ওন অ্যাপিল, একই শব্দ। ইন কনক্লুশন, তাহলে কি দিতে হবে,
শহরের সুবিধা অসুবিধা দুইটাই আছে, এটা দিতে হবে। এবং আমার আমার যে ইয়ে ছিল ওইটা তো এখনো দেই নাই, কাজে ওইটা আমি আলাদা একটা প্যারায় দিতে পারতাম, কিন্তু আলাদা প্যারায় দিলেও এখানে এসে সাম আপ করতে হতো। আর তাহলে একমাত্র ওপিনিয়নই আমি লাস্ট প্যারা দিতে পারবো, আলাদা প্যারা না করে। ইচ্ছা করলে আরেক প্যারাও দিতে পারবো, তাহলে সেই ক্ষেত্রে তিনটারই সাম আপ করতে হবে আর কি। আর এখানে কি দুইটার সাম আপ করে এই প্যারায় ওপিনিয়নটা একটু ব্যাখ্যা করে দেবো, এটাও চলবে। In conclusion, it is clear that both places, cities and villages have their own kind of advantages or benefits. ওই 6টা পয়েন্ট আবার সামারাইজ করার কিছু নাই, কারণ ওটা সামারাইজ হবে না, ওটা আবার ব্যাখ্যাই হয়ে যাবে। সো দেয়ারফর ওন বেনিফিটস আছে, এটা বলে দিলাম। এখন আমারটা, পার্সোনালি আই ফিল কমফোর্টেবল টু লিভ ইন এ সিটি। আমি আমারটা লিখছি, এটা এন্টারলি আমি লিখছি। আই ফিল কমফোর্টেবল টু লিভ ইন এ সিটি বিকজ অফ দ্য ফ্যাসিলিটিস দ্যাট আরবান লাইফ অফার্স। এখন আমার একদিকে দিতে হবে আমার কোনো কথা নাই, আমার অল্প সময়ের জন্য গ্রামে যেতে ভালো লাগে, এটাও আমি বলতে পারি, কোনো সমস্যা নাই। মানে আমার টোটাল পছন্দের ব্যাপারটা আমি ব্যাখ্যা করবো। However, I enjoy paying a visit to villages. Paying a visit মানে শর্ট টাইমের জন্য ঘুরতে যাওয়া। I enjoy paying a visit to villages just for a while to enjoy the natural aspects and to get some mental space. But when it comes to choosing a place for living, living মানে তো জানেন লম্বা সময়ের জন্য স্থায়ীভাবে বসবাস করা, আর স্টে মানে হচ্ছে কোথাও গিয়ে অল্প সময়ের জন্য থাকা, আর ভিজিট হচ্ছে গিয়ে জাস্ট ঘোরার উদ্দেশ্যে। So when it comes to choosing a place for living, I would rather prefer cities to villages. প্রেফারেড ল্যাঙ্গুয়েজ তো আমরা সবাই জানি, যেটা মানে প্রেফার এক্স টু ওয়াই হয়, যেটা পছন্দ করবো সেটা 2 এর আগে হয়, আর যার চেয়ে পছন্দ করবো বা যেটা পছন্দ করি না কম, সেটা 2 এর পরে হয়। সো আই উড রাদার প্রেফার সিটিজ টু ভিলেজেস, মানে ভিলেজে যেতে আমি শহরকেই পছন্দ করবো। এখন কি শেষ, রচনা শেষ। কিন্তু যে ফাইনালি একটা স্মুথ ফিনিশিং এর জন্য, যদি এটা চায় নাই, ওই যেমন ভবিষ্যতের জন্য আশাবাদ ব্যক্ত করি, বা কখনো কখনো একটা স্মুথ ফিনিশিং, যেই কথাটা বাকি রয়ে গেল, যেমন ফর অল ওয়ার্কার্স, এটা কাল্পনিক, অবাস্তব, অলের জন্য অবাস্তব, কিন্তু কিছু লোক তো পাইতেই পারে অলের জন্য অবাস্তব হলেও, তাহলে সেই কথাটা চায় না, কিন্তু তারপরেও দিছি, ওরকম আর কি। ফর আদার পিপল দ্য কোয়েশ্চেন অফ সেটলিং আপল, তাহলে সব কিচ্ছা খতম আর কি। দ্য কোয়েশ্চেন অফ সেটলিং আপন বিটুইন দি টু, মানে দুইটার ভিতরে নির্বাচন করা, সেটলিং আপন বিটুইন দি টু এন্টায়ারলি ডিপেন্ডস অন পার্সোনাল সিলেকশন। বাস, রচনা শেষ। তাহলে এখন আমরা কিভাবে লিখছি দিয়ে দিই, এই কাগজটা দিয়ে দেবো আপনাদেরকে। কালকে আপনারা 3টা পেয়ে যাবেন, কজ এফেক্ট সলিউশন, তারপরে হচ্ছে গিয়ে 2 পার্ট কোয়েশ্চেন, এবং এই যে এটা introduction, paraphrasing of the question plus hint of own opinion. ঠিক আছে। Body 1, topic sentence covering 3 points। দেখেন, covering 3 points মানে জেনারেল কথা। First point and explanation plus second point and explanation plus third point and explanation plus sum up, যেমন কি দিয়ে, clearly, therefore, so, thus, in fact, indeed, etc. এগুলো দিয়ে। Body 2, do মানে একই, ভিলেজের জন্য একই। Conclusion marker, যেমন all in all, in conclusion, এগুলো to recapitulate, and general sum up of both the views, clear personal opinion and reason for that, ending statement if possible. শেষ। এখন আপনাদের একটা দিয়েছিলাম আমি, মনে আছে কিনা, আনইউজুয়াল কোয়েশ্চেন, মনে আছে? আনইউজুয়াল কোয়েশ্চেন 5টা দিয়েছিলাম, তারপর একটা আনইউজুয়াল কোয়েশ্চেন দিয়েছিলাম। আনইউজুয়াল মানে আমরা, এবং আমি বলেছিলাম যে আনইউজুয়াল শিখতে হয় না, যখন আমরা প্যারাগ্রাফিং, ওই যে an essay is burger, a paragraph is nothing but a miniature essay, organization, সিসি কেমনে কি করে আমরা মোটামুটি এখন জানি না। আচ্ছা, অন্য প্রশ্নগুলো পরে করেন, একটু আমার কথাগুলো ফলো করেন, এগুলো ইম্পর্টেন্ট কথা, সবই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমি বলেছিলাম যে এগুলো যখন শিখে যাব আমরা, তখন আনইউজুয়াল এমনিই পারবো, মিক্সড অর আনইউজুয়াল, রাইট? এখন দেখেন, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজ যদি আসে, এটা আমি কোনো লেখা শেখাবো না। আপনারা এখন প্রত্যেকটা মানুষ নিজেরা যদি উইকও ভাবেন, তাও আমি গ্যারান্টি দিচ্ছি আপনি বুঝবেন। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই বলছে। এখন দেখেন কি করবেন। ইন্ট্রোডাকশন, প্যারাফ্রেজিং অফ দি কোশ্চেন সবাই জানি, সিনোনিম ফর অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজ আসবে, এবং বেসিস ফর স্কোপ। বেসিস ফর স্কোপ মানে কি, আপনি কোন কোন পয়েন্টের ভিত্তিতে, যেমন এই যে বেসিস ফর স্কোপ বলতে বোঝায় এই যে এই কথাটা দেখেন, বলছিলাম যে সবসময় পয়েন্ট, 6টা পয়েন্ট হলে লিখতে পারবো না। এই যে লিখলাম, অ্যাকচুয়ালি বোথ প্লেসেস হ্যাভ देयर ओन অ্যাডভান্টেজেস, আমি তো এখানে শহর গ্রামের সুবিধার পয়েন্টগুলো লিখি নাই। দিস ইজ এ বেসিস ফর স্কোপ আর কি, অর্থাৎ ওই সংক্রান্ত একটা কথা বলা আর কি। অর্থাৎ বলবো গ্রাম এবং শহর দুইটারই সুবিধা আছে, আবার দুইটারই অসুবিধা আছে, মানুষ তার পছন্দ অনুযায়ী সুবিধা অসুবিধা এগুলোকে নির্বাচন করে তার প্লেসে থাকে, এটাই বেসিস ফর স্কোপ। কি ক্লিয়ার স্যার? কারণ 6টা পয়েন্ট আমরা লিখবো না ইন্ট্রোডাক্টরি প্যারায়। আচ্ছা, তাহলে এখন সবাই বুঝতে পারবেন। দেখেন, এটা আমি দিয়ে দেবো আপনাদেরকে, অসুবিধা নেই, বাট বোঝাতে যাবে এটা আমি বোঝাচ্ছি এখন, আপনি নিজে এখন লিখতে পারবেন, দেখবেন এটা। আচ্ছা, এখন বডি 1, বডি 1 কি হবে? বডি 1 হবে
টপিক সেন্টেন্স কাভারিং দ্য হোল পয়েন্ট অফ প্যারাগ্রাফ, যেমন সিটি অ্যাডভান্টেজেস, আপনি বলবেন সিটি লাইফ হ্যাজ ম্যানি অ্যাডভান্টেজেস টু অফার, এটাই। এখন সিটি অ্যাডভান্টেজ ওয়ান, তার মানে কি আপনি বলবেন এডুকেশনাল ফেসিলিটিস আছে, যেমন প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি আবার গভর্নমেন্ট প্রাইভেট সব। কন্ট্রাস্টেড টু ভিলেজ ডিসঅ্যাডভান্টেজ ওয়ান, এটা হবে কন্ট্রাস্ট মেথডে। বলবেন অপরপক্ষে গ্রামে কয়েক গ্রাম মিলে একটা প্রাইমারি স্কুলের, মানে একটা প্রাইমারি স্কুলের একটা মাধ্যমিক স্কুল, ঠিক আছে, আর কলেজ তো অনেক দূরবর্তী এলাকায়, ইউনিভার্সিটির তো কোনো খোঁজই নাই। সিটি এ টু, আপনি বলবেন কমিউনিকেশন, ওই যে একটু আগে যা বলছি তাই, কন্ট্রাস্ট করবেন গ্রামের সাথে, অথচ গ্রামে, ঠিক আছে, আপনার মানে আমরা যেগুলো প্রাইভেট কার ইউজ করি সেগুলো তো মানুষের নাই, অর্থনৈতিক অবস্থা ভালো না থাকার কারণে বা রাস্তাঘাট ভালো না থাকার কারণে। তারপরে হচ্ছে গিয়ে আমরা বাস, মেট্রো রেল যা ব্যবহার করি সেগুলাও নাই, ঠিক আছে, সেখানে মানে মানুষ পায়ে হেঁটে অথবা কিছু মানে লোকাল যানবাহন দিয়ে মানুষ কি করে, কমিউনিকেশন করে। সিটি এ থ্রি বলবেন মেডিকেল ফেসিলিটিস, ওখানে বলবেন একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কয়েক গ্রাম মানে মানে একটা বড় এলাকার ভেতরে আছে, আর বড় কোনো সমস্যা হলে তাদেরকে ওই রোগীর জীবন বাঁচাইতে ঝুঁকি নিয়ে ওই দূর পথ পাড়ি দিয়ে সেই শহরেই আসতে হয়। তাহলে এখানে ডি মানে ডিসঅ্যাডভান্টেজ। তাহলে দেখেন সিটি অ্যাডভান্টেজ ওয়ান এ ওয়ান কন্ট্রাস্টেড টু ভিলেজ ডি ওয়ান, মানে এই পয়েন্টেই ভিলেজের ডিসঅ্যাডভান্টেজ আছে। সিটি অ্যাডভান্টেজ টু কম্পেয়ার টু ভিলেজ, এই পয়েন্টে ডিসঅ্যাডভান্টেজ টু। সিটি অ্যাডভান্টেজ থ্রি কম্পেয়ার টু ভিলেজ ডিসঅ্যাডভান্টেজ থ্রি। এখন উল্টে দিবেন, গ্রামের গিয়ে বলবেন যে গ্রামের অনেক সুবিধা আছে, কিন্তু মানে মানে প্রথম সুবিধা কি, কিন্তু না, অনেক মানে গ্রামের অনেক আপিল আছে, যেমন ফ্রেশ এয়ার, শাকসবজি, অমুক তমুক এই সেই। বলবেন শহরে ওই গ্রাম থেকেই এগুলো আসে এবং এগুলি কোনো তাজা খাবার থাকে না, এবং মানে শহরের খাবারে অনেক ভেজাল। ও যা লিখছিলেন তার সাথে খালি শহরের উল্টাটা লিখবেন। এখানে বলবেন যে কি ভিলেজের দ্বিতীয় সুবিধা কি ছিল? দ্বিতীয় সুবিধা ছিল তারা হেলথিয়ার লাইফস্টাইল লিড করে, প্লে গ্রাউন্ড আছে, তারা হাঁটাহাঁটি করে, তারা খেতে কাজ করে। আর শহরের মানুষ অফিসে বসে থাকে অথবা ব্যবসাপাতি করে, এবং মানে তাদের লাইফস্টাইল হেলথিয়ার না, সেডেন্টারি। সেডেন্টারি মানে আমি লিখে দিই, সেডেন্টারি মানে বসে বসে যেই কাজ করে, সেডেন্টারি। সেডেন্টারি লাইফস্টাইল, এটা আমাদের ডায়াবেটিস, অমুক তমুক, আর্থ্রাইটিস, হ্যাঁ, ডিস্ক প্রলাপস, এগুলার কারণ। এগুলা লিখবো না, বাট আমি বোঝানোর জন্য বললাম আর কি। তাহলে ঠিক একইভাবে শহরে ইন্টারপার্সোনাল, গ্রামে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ অনেক ভালো, যদি দূরে দূরে বাড়ি, শহরে পাশের ফ্ল্যাটে মানুষ মরে গেলেও খোঁজ রাখে না। মরে গেলেও খোঁজ রাখে না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, সুন্দর করে লিখবেন। কি পারা যাবে না? এগুলারই বলে আনইউজুয়াল আর কি। এখন ধরেন আপনাকে যদি টু পার্ট কোশ্চেনের এক পার্ট কোশ্চেন দেয় হোয়াট, আর আরেক পার্টে দেয় গিভ ইউর ওপিনিয়ন, তাহলে কি লিখতে পারবেন না? আনইউজুয়াল। টু পার্ট কোশ্চেনের এক পার্টে দিলে হোয়াট আর দি ফ্যাক্টরস, আর আরেক ব্যাপারে আপনার ওপিনিয়ন জানতে চাইলো, তাহলে লিখবেন, বিষয় লিখবেন। আপনি তো জানেন অর্গানাইজেশন কেমনে করতে হয়, পারবেন না? এই 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 হলো কি আসলে লেখার নলেজটার বিষয়।